আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করতেছি আমাদের চ্যাপ্টার 6। ঠিক আছে, বস্তুর উপর তাপের প্রভাব আমাদের চ্যাপ্টারের নাম। তো আমরা এতদিন পর্যন্ত মানে ছোটবেলা থেকে যে সময়গুলো পড়ছিলাম তাপের, যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা হচ্ছে কি ঠান্ডা অথবা গরমের অনুভূতি যোগায়। এবং তাপমাত্রাটা কি পড়ছিল, যে তাপমাত্রা হচ্ছে ইন্ডিকেট করে যে উচ্চ তাপমাত্রা মানে উচ্চ তাপ থেকে নিম্ন তাপের দিকে যায়, এমন অনেক কিছু পড়ছিল। ঠিক আছে, তো আমরা আজকে জিনিসগুলো একটু রিলেট করার ট্রাই করবো বা জিনিসগুলো একটু ভালো মতো বুঝার ট্রাই করবো। তো সবার আগে আসো আমরা একটা জিনিস পড়ি, সেটা হচ্ছে অন্তস্থ শক্তি। অন্তস্থ শক্তি, ইন্টারনাল এনার্জি। এই জিনিসটা নিয়ে তোমরা কেমিস্ট্রির মধ্যে পড়ছিলা সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে, তাও আমি একটু বলতেছি। মনে করো এটা হচ্ছে একটা বস্তু, এটা একটা কঠিন বস্তু। এর মধ্যে যে পরমাণুগুলো আছে এগুলো হচ্ছে এরকম আর কি। ঠিক আছে, কথার কথা আর কি, জাস্ট দেখাচ্ছি। আচ্ছা, এগুলো ধরো যে কঠিন যে বস্তুটা আছে এগুলোর অণু আর কি। আচ্ছা, এখন এই অণুগুলারে কিছু শক্তি থাকবে। এই অণুগুলার শক্তি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে যে ওদের গতি শক্তি থাকবে, এবং আরেকটা হচ্ছে যে ওদের বিভব শক্তি থাকবে। এখন আসলে এগুলো কিভাবে থাকবে একটু দেখি। বিভব শক্তি কিভাবে থাকবে? মনে করো যে আমার কাছে দুইটা অণু আছে। এই দুটো অণু পরস্পর পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে না? আন্তঃআণবিক আকর্ষণ বল যেটাকে বলা হয়। সো এখানে কি থাকে আমার? আন্ত আণবিক আন্তঃআণবিক আকর্ষণ বল। আচ্ছা, এই আন্তঃআণবিক আকর্ষণ বলটা নির্দিষ্ট দূরত্বে অবস্থানের ফলে বিভিন্ন রকম হয় না? মানে ধরো একটা অণু যদি এখানে থাকে আর একটা অণু যদি এখানে থাকে, তারা পরস্পর পরস্পরকে যে বল আকর্ষণ করবে, একটা অণু যদি এখানে থাকে আর একটা অণু যদি কাছাকাছি থাকে, তাহলে তারা কি করবে? পরস্পর পরস্পরকে অন্যভাবে আকর্ষণ করবে, অর্থাৎ বলের মানটা চেঞ্জ হবে এই ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারতেছি জিনিসটা এইভাবে, যে নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট দূরত্বে অবস্থানের ফলে অবস্থানের ফলে তাদের মধ্যে বিভব শক্তি সঞ্চিত হয়। ঠিক আছে, তো এখন খেয়াল করো তো, মানে তারা এই যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা, এটা কিরকম হবে? এটা কিসের উপর নির্ভর করতেছে? যে তারা কতটুকু দূরত্বে বা তাদের অবস্থানটা কেমন। তো এই অবস্থানটা কেমন সেটার উপর যদি নির্ভর করে, এটা কি ওয়ান কাইন্ড অফ বিভব শক্তি না? তাহলে বিভব শক্তিটা কিভাবে আছে এটা আমরা বুঝতে পারলাম। আর গতি শক্তি কিভাবে থাকে? এই অণুগুলা, খেয়াল করে দেখবো অণুগুলাকে যখন আমরা খেয়াল করি, অবজার্ভ করি, তাদের মধ্যে কয়েক রকমের গতি থাকে। একটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে ধরো কম্পন গতি, তারা কাঁপাকাঁপি করে নির্দিষ্ট অবস্থানে থেকে। এরপর আসতেছে রৈখিক গতি, রৈখিক গতি। এরপর আসতেছে আমাদের ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি। ওরা একটা অক্ষ বরাবর ঘুরতে পারে, একটা অক্ষ বরাবর চলতে পারে, আর তাদের অবস্থানে থেকে কি করতে পারে? কাঁপাকাঁপি করতে পারে। এই জিনিসগুলো আমরা আর পরে পড়বো, যখন আমরা বড় হবো তখন আমরা স্বাধীনতা মাত্রা বলে কিছু জিনিস পড়বো। ঠিক আছে, তো তখন আমরা এগুলো আর ভালো মতো দেখতে পারবো। তো এই তিনোটা জিনিস কম্বাইন করে, আমরা সেখানে পাইতেছি কি? গতিশক্তি। আর এখানে যখন অণুগুলোর মধ্যে গতিশক্তি এবং বিভব শক্তি দুইটাই পাচ্ছি, তখন আমরা বলতে পারি যে এই অণুগুলোর টোটাল যে গতিশক্তি প্লাস তাদের টোটাল যে বিভব শক্তি, সেটাই হচ্ছে কি আমার অন্তস্থ শক্তি। অন্তস্থ শক্তি। আচ্ছা, এখন এই এত কিছু বললে আমার লাভটা কি হইলো? এবার একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমরা মনে করি আমরা মনে করি যে আমার কাছে এখানে কিছু পরিমাণ গ্যাস আছে। ঠিক আছে, গ্যাস দিয়ে জিনিসটা ভালো বুঝবা। কিছু পরিমাণ গ্যাস আছে, ধরো এগুলো হচ্ছে গ্যাসের অণুগুলা। আচ্ছা, তো আমরা কি করছি? আমার কাছে অন্তঃস্থ শক্তি মাপার কোনো একটা যন্ত্র আছে মনে করো, তো আমরা মাপছি যে এই ক্ষেত্রে এখন অন্তঃস্থ শক্তি কত আছে। অন্তঃস্থ শক্তি এখন কত আছে সেটা কি আমরা মাপার ট্রাই করছি। মনে করো কথার কথা আমার কাছে কি আছে? 1000 জুল আছে। এখন আমি বাইরে থেকে একটু তাপ দিব। দিলাম, মনে করো 100 জুল তাপ দিছি। এবার তাপ দেওয়ার পরে আমি আবার মাপতে গেছি। তাপ দেওয়ার পরে যখন আমি আবার মাপতে গেছি, তখন আমার এখানে কি জানি লিখছিলাম, হ্যাঁ, তখন আমার ইন্টারনাল যে এনার্জিটা,
তখন আমার ইন্টারনাল এনার্জিটা কত হইলো, তখন আমার ইন্টারনাল এনার্জি হলো 1100 জুল। আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখো তো অন্তস্থ শক্তিটা কি হয়েছে, বৃদ্ধি পাইছে। যখন আমি বাইরে থেকে তাপ দিছি তখন আমরা কি হইলো, এই অন্তস্থ শক্তিটা বৃদ্ধি পাইলো। ঠিক আছে, এই অন্তস্থ শক্তি বৃদ্ধি পাওয়া মানে কি, আমার গতিশক্তি বিভব শক্তি দুইটাই বৃদ্ধি পাইতে পারে, দুইটাই কি পাইতে পারে, বৃদ্ধি পাইতে পারে। তো এখান থেকে আমি একটা জিনিস পরিণত হয়েছি, সেটা হচ্ছে কি, আমার এই তাপটা কিন্তু অন্তস্থ শক্তি না। আমরা অনেক সময় মনে করে থাকি যে এই তাপটাই হয়তো বা আমার অন্তস্থ শক্তি, তাপ ইজ ইকুয়াল টু অন্তস্থ শক্তি। এটা কিন্তু জিনিসটা ভুল। এই জিনিসটা এরকম হয় না। জিনিসটা আসলে কি হয়, যে আমার গৃহীত বা বর্জিত তাপ যেটা হয়, গৃহীত বা বর্জিত তাপ, সেটা হচ্ছে আমার অন্তস্থ শক্তি কতটুকু পরিবর্তন হয়েছে, অন্তস্থ শক্তি পরিবর্তন কতটুকু হয়েছে সেটা ডিফাইন করে। যেমন খেয়াল করে দেখো, এখানে আমার আগে ছিল কত, 1000 জুল। যখন আমি তাপ দিছি 100 জুল, তখন আমার অন্তস্থ শক্তি পরিবর্তন হয়ে কি হয়েছে, 1100 জুল হয়েছে। তো এই যে আমি যে তাপটাকে দিছি, এটা কি গৃহীত তাপ না? এই যে পুরা গ্যাসের যে অণুগুলা ছিল কি করছে, তাপটাকে গ্রহণ করছে না? তো এটা ছিল আমার গৃহীত তাপ। এই গৃহীত তাপটা কি হয়েছে, আমার অন্তস্থ শক্তিটাকে কি করছে, বৃদ্ধি করছে। ঠিক আছে, এখন এই জিনিসটা কখন হবে, যদি এই জিনিসটা একদম একদম টোটালি, এই জিনিসটা কখন হবে, যখন আমার বস্তুর উপর তাপ দ্বারা কোনো কৃতকাজ না হয়। মানে তাপ দ্বারা যদি কোনো কৃতকাজ না হয়, জিনিসটা আমি একটু পরে বুঝাচ্ছি। তখন এই জিনিসটা সত্য হয়। এখন কথা হলো, এই জিনিসটার মানে কি, যে তাপ দ্বারা কৃতকাজ না হয়। এটার জন্য আমরা পরের পেজে আসি। মনে করো আমার কাছে এখানে একটা কি আছে, একটা সিলিন্ডার আছে। ঠিক আছে, আমার কাছে এখানে একটা সিলিন্ডার আছে। আচ্ছা, এই সিলিন্ডারের মধ্যে মনে করো কিছু পরিমাণ কি আছে, গ্যাস আছে। এখানে আমি একটা পিস্টন রাখছি, আমরা চ্যাপ্টার 5-এ পড়ছিলাম পিস্টন নিয়ে। হ্যাঁ, পিস্টনটা ধরো মুভেবল পিস্টন। এটা কি আমার মুভেবল পিস্টন, যে পিস্টনটা নড়াচড়া করতে পারবে। আচ্ছা, এবার মনে করো আমি বাইরে থেকে কি করলাম, বাইরে থেকে এখানে কি করলাম, তাপ দিলাম। তাপ দেওয়ার ফলে এখন কি কি হইতে পারে, এখানে তাপ দেওয়ার ফলে চিন্তা করো, অন্তঃস্থ শক্তি তো বৃদ্ধি পাবে। ঠিক আছে, অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে। এবং আচ্ছা, তোমরা কি কখনো খেয়াল করছো যে তাপ দিলে কি হয়, গ্যাসটা প্রসারিত হয়? যেমন ধরো ভাত ভাত রান্না করার সময় কি হয়, ভাতের পাতিলটা উপচায় পড়ে না? ঠিক আছে, মনে করো এতটুকু পাতিলটা ছিল, এতটুকু ভাত ছিল বা ভাতের পানি ছিল। তো যখন আমরা তাপ রান্না করতে যাই, তখন কি হয়, পানিটা পড়ে যায় না বাইরে থেকে, মানে কি এটা প্রসারিত হয় না? তো এখানেও সেম কাহিনীটাই হয়, যেখানে গ্যাসটা কি হবে, প্রসারিত হবে। এবং প্রসারিত হওয়ার পর আমার পিস্টনটা কি হবে, আগের জায়গায় থাকবে না, উপরে উঠে আসবে। পিস্টনটা কি হবে, উপরে উঠে আসবে। তো যখন দেখো পিস্টনটা উপরে উঠে আসে, মানে কি আমরা একটা জিনিসকে সরাচ্ছি না, একটা জিনিসকে আমি ফোর্স প্রয়োগ করে সরাচ্ছি। এটা তো এমনি এমনি সরে আসবে না, নিশ্চয়ই একটা ফোর্স প্রয়োগ হবে। দেন কি হবে, পিস্টনটা সরে আসছে, এতটুকু একটা সরানো হবে, মানে কি এখানে একটা কৃত কাজও হবে। তো এর থেকে আমি বুঝতেছি যে আয়তনের যে প্রসারণটা, আয়তনের প্রসারণ যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, কৃত কাজও হবে। আর তাপ দিলে তো অবশ্যই অন্তঃস্থ শক্তিও বৃদ্ধি পাবে। তো এখানে তাপ দিলে দুইটা ঘটনা ঘটতে পারে, তাপ দিলে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে, যেটা আমি একটু আগে দেখছি, অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে, একটু আগে দেখছি। আর দ্বিতীয় ক্ষেত্রটা, মানে যেটা এখন দেখলাম, সেটা কি, আমার আয়তনও বৃদ্ধি পেতে পারে, আয়তন বৃদ্ধি পেতে পারে। তো আমরা এটাকে একটু ডিফাইন করি। যেমন ধরো তাপ দিলে, এটাকে আমরা ধরলাম যে ডেল কিউ। কিউ মানে হচ্ছে তাপ, আর ডেল মানে বুঝাচ্ছি যে কতটুকু তাপ দিছি। ঠিক আছে, আর অন্তঃস্থ শক্তি বৃদ্ধি, বৃদ্ধি যে কি, আগে কিছু একটা ছিল, পরে কিছু একটা হয়েছে, আমরা কিন্তু এক্সাক্ট মান জানি না, আমরা জাস্ট বৃদ্ধিটা জানি বা তফাৎটা জানি। তো সেই ক্ষেত্রে আমরা কি পার্থক্য যে চিহ্নটা ডেল ইউজ করতেছি। তো অন্তঃস্থ শক্তির জন্য আমি ইউজ করতেছি ডেল ইউ। ঠিক আছে, ইউ দিয়ে আমরা অন্তঃস্থ শক্তি বুঝাই। আর আয়তন বৃদ্ধিটা কি আসলে কৃত কাজ, তাহলে আমরা এটাকে বলতেছি যে ডেল ডাব্লিউ। ঠিক আছে, অর্থাৎ কতটুকু কৃত কাজ হয়েছে। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমরা যদি কিছু পরিমাণ তাপ দিই, সেটা কি করবে, অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে ইউজ হবে। আর বাকিটা কি করবে, কৃতকাজ করতে ইউজ করবে। কৃতকাজ মানে হচ্ছে আয়তন বৃদ্ধি করতে ইউজ করবে। এখন ধরো কোনো কারণে আমার আয়তন কি হইলো, বৃদ্ধি হইলো না, জিরো হইলো, তখন আমার টোটাল যে তাপটা, এই টোটাল তাপটা কি করবে, আমার অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করবে। অন্তঃস্থ শক্তি বৃদ্ধি মানে কি, অণুগুলা গতিশক্তি এবং বিভব শক্তি বৃদ্ধি করা। কথাগুলা কি বুঝতে পারছো, কথাগুলা বুঝতে পারছো সবাই? এই যে 3 পেজ আমি যা লিখলাম, কিছু বুঝছো নাকি এমনি বকবকাইলাম?
বুঝছো তোমরা? বুঝছি। আচ্ছা, এরপর তাহলে এখন তো আমরা তাপ দিছিলাম, ঠিক আছে? এখন কি করছিলাম, আমরা তাপ দিছিলাম, এখন তাপটা সরাই নিলে কি হবে? তাপটা সরাই নিলে ঠিক আগের কাহিনীটা মানে উল্টা কাহিনীটা হবে। তো আমি এখানে তাপ দিলে কি হচ্ছে, অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাচ্ছে, আর তাপ সরাই নিছি, এটা মানে কি, যে আমরা এখান থেকে কিছু পরিমাণ শক্তি বের করে আনবো। মানে ধরো আমার যে সিস্টেমটা ছিল, মানে আমার যে গ্যাসের অণুগুলা ছিল, ওদেরকে আমি তাপ দিলে কি হইতো, ওদের গতিশক্তি এবং বিভব শক্তি বৃদ্ধি পাইতো। এখন আমি যদি ওদের থেকে, মনে করো এটা হচ্ছে আমার কি, মনে করো এটা হচ্ছে কি আমার গ্যাসের পাত্র, এটা আমি পরে পেজে আলাদা করে লিখি। মনে করো এটা হচ্ছে কি আমার গ্যাসের পাত্র। এখন আমি কি করতেছি, আমি করতেছি এখান থেকে তাপ বের করে আনতেছি, এখান থেকে আমি তাপটা বের করে আনতেছি। এখন তাপটা বের করা মানে কি, আমি এখান থেকে শক্তি বের করে আনতেছি। তো এই শক্তিটা আমি পাবো কোথা থেকে? অণুগুলার গতিশক্তি এবং বিভব শক্তি থেকে। তো আমি যখন এখান থেকে তাপ সরাই নিয়ে আসবো, তাপ সরাই নিয়ে আসবো, তখন আসলে হবে কি, এই তাপটা আসতেছে কোথা থেকে, ভাই শক্তিটা আসতেছে কোথা থেকে? অণুগুলার অন্তঃস্থ শক্তি থেকে। তো মানে অণুগুলা যে অন্তঃস্থ শক্তি থেকে, সেখান থেকে কিছু পরিমাণ শক্তি কি হবে, কমে যাবে। তাহলে এখানে কি হবে, আমার অন্তঃস্থ শক্তি হ্রাস হবে, অন্তঃস্থ শক্তি হ্রাস হবে। আচ্ছা, অন্তঃস্থ শক্তি হ্রাস হইলে সাথে সাথে আরো কি হইতে পারে, যেমন ধরো একটা কথার কথা, যে মনে করো, এটা যদি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝানো যায়, যেমন মনে করো আমার এখানে কয়েকটা গ্যাসের অণু আছে, ওদের শক্তি অনেক বেশি, তোর অনেক বেশি ছোড়াছুড়ি করতে পারে। তো মনে করো ও এতটুকু ছোড়াছুড়ি করতে পারে, ও এতটুকু ছোড়াছুড়ি করতে পারে, মানে অনেক দূরে দূরে ছোড়াছুড়ি করতে পারে। তো টোটাল গ্যাসের আয়তনটা এতটুকু হইতো, টোটাল গ্যাসের আয়তনটা এতটুকু হইতো। এখন অন্তঃস্থ শক্তি কি করছি, কমাই ফেলছি। মানে আমি যখন তাপটা সরাই আনছি তখন কি হয়েছে, অন্তঃস্থ শক্তি কমে গেছে। তো কমে যাওয়া মানে কি, গতিশক্তি এবং বিভব শক্তি থেকে কমে যাবে। তাহলে গতিশক্তি এবং বিভব শক্তি থেকে যদি কমে যায়, তাহলে মানে কি, অণুগুলা ছিল এমন, এখন এগুলো কম ছোটাছুটি করতে পারতেছে, যেহেতু গতিশক্তি কম, এখন কম ছোটাছুটি করবে। কম ছোটাছুটি করলে কি, ধরো এতটুকু ছোটাছুটি করতেছে, এই এতটুকু এরিয়ার মধ্যে কি ওরা ছোটাছুটি করতেছে, তাহলে আমার আয়তনটা কি হয়ে গেল, এই এতটুকু হয়ে গেল না গ্যাসের, মানে কি, আয়তনটা কমে গেছে না? তো আমি যখন তাপটা সরাই আনবো, তখন আমার কিও হইতে পারে, তখন আমার কি হইতে পারে, যে আয়তনটা হ্রাস পেতে পারে, আয়তন হ্রাস পেতে পারে। বুঝতে পারছো কাহিনী? বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন উম, এখন একটা জিনিস দেখো, এটা হইতেছে, মনে করো এখন তাপের আদান প্রদানের জিনিসটা একটু খেয়াল করে দেখো। তাপের আদান প্রদানের জিনিসটা হইতেছে, মনে করো আমার কাছে দুটা বক্স আছে, দুটা বক্স আছে, এই একটা বক্সের মধ্যে ধরো ওদের যে অন্তঃস্থ শক্তি সেটা হচ্ছে আমার 100 জুল, এবং আরেকটা বক্স আছে, এখানে যে গ্যাসের অণুগুলো আছে আমার, এখানে আমার অন্তঃস্থ শক্তি ধরো আমার 500 জুল, ঠিক আছে? আচ্ছা, এখন বলো তো এই ক্ষেত্রে আমার গড় গতিশক্তি কত? গড় গতিশক্তি, গড় গতিশক্তি, ঠিক আছে? তো আমরা এখন আপাতত চিন্তা করতেছি এখানে কোনো বিভব শক্তি নেই, এখানে পুরাটাই হচ্ছে গতিশক্তি, জাস্ট আমাদের ছোট বাচ্চার জন্য বোঝানোর জন্য, ঠিক আছে? তো মনে করো এখানে 100 জুল, এবং এখানে কি আছে, চারটা অণু আছে, তাহলে এখানে আমার গড় গতিশক্তি কত, 25। এবং এখানে ধরো 500 জুল, এবং এখানে আমার অনেকগুলো অণু আছে, এবং চিন্তা করো, মানে কথার কথা, যে ধরো এখানে আমার যে গড় গতিশক্তি, এখানে আমার যে গড় গতিশক্তি সেটা হচ্ছে ধরো আমার 20 জুল। আচ্ছা, এখন মনে করো আমি এখানে পাইপ দ্বারা যুক্ত করে দিছি, পাইপ দ্বারা যুক্ত করলে কি হবে, এখানের অণুগুলো এখানে আসবে, এখানের অণুগুলো কি আসবে, এখানে আসবে। তো এরপর কি হবে, চিন্তা করো তো। এরপর মনে করো এটা হচ্ছে আমার উম কথার কথা, এগুলো হচ্ছে আমার সবুজ, সবুজ অণুগুলা, এবং এটা হচ্ছে ধরো আমার এই অন্য কালারের কিছু অণু আর কি। এখন চিন্তা করে দেখো তো, এই যে হোয়াইট কালারের যে অণুগুলা, ধরো এখান থেকে একটা আসবে, দেন এখান থেকে সবুজ কালারের একটা অণু আসবে, এখান থেকে অণু আসবে, সংঘর্ষ হবে। তো এখানে যখন সংঘর্ষটা হবে, এখানে যখন সংঘর্ষটা হবে, তখন কি হয় বলতো? মনে করো সংঘর্ষ হয়েছে, তাহলে কি হবে, এখানে ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা অ্যাপ্লাই করা যাবে না। দেন অ্যাপ্লাই করে কি হবে ওদের, তোমার বেগের চেঞ্জ হবে,
ঠিক আছে, ওদের ব্যাগের চেঞ্জ হতে পারে। তো চিন্তা করো তো এখানে কি হবে, এই যে যেখানে আমার বেশি শক্তি, যেখানে আমার বেশি শক্তি, ওখান থেকে কিছু পরিমাণ শক্তি কি হবে, কম শক্তিওয়ালাটাতে ট্রান্সফার হবে, কম শক্তিওয়ালাটাতে কি হবে, ট্রান্সফার হবে। তো এখানে কিছু পরিমাণ কি হবে, শক্তি, অথবা এটাকে আমি শক্তিটাকে আমি কি বলতেছি, তাপ বলতেছি না, তো তাপের ট্রান্সফার হবে। তো আমি এটাকে কিউ দ্বারা দিলাম আর কি, যা শক্তি ট্রান্সফার হবে এটা বুঝাচ্ছি। তাহলে খেয়াল করে দেখো তো, এখানে তাপের আদান প্রদানটা নির্ভর করতেছে কার উপর, এই যে পার্থক্যটার উপর না, গড় গতিশক্তির যে পার্থক্যটার উপর। তো চিন্তা করো যদি এখানে 25 না হয়ে এখান থেকে 15 হইতো, তাহলে কি হইতো, যখন সাদাটা ওকে হিট করতো, সাদাটা থেকে কি হইতো আমার, সাদাটাকে কি হইতো আমার তাপ সঞ্চালন হতো বা শক্তি সঞ্চালন হতো কমটার প্রতি। ঠিক আছে, তো এখানে যে আমার তাপের আদান প্রদান হচ্ছে, আমার যে তাপের আদান প্রদান হচ্ছে, তাপের আদান প্রদান বলতে আমি বুঝাচ্ছি শক্তির আদান প্রদান, এটা নির্ভর করে কিসের উপর, এটা নির্ভর করতেছে একটা কোয়ান্টিটির উপর, সেটা হচ্ছে কি আমার তাপমাত্রা। এই তাপমাত্রাটাকে আমরা হিসাব করি গড় হিসাবে, মানে ধরো এখানে গড় গতিশক্তি 25, সেখানে গড় গতিশক্তি কত, 20। তাহলে চিন্তা করো, আমরা কখনো এটা বলতে পারতেছি না যে এখানে আমার 4টা অণু আছে, আমার তাপ হচ্ছে কত, টোটাল আমার শক্তি আছে কত, 100 জুল, কিন্তু আমার এখানে অণু বেশি, আমার শক্তিও বেশি, 500 জুল। তো আমার 500 জুল থেকে 100 জুলের মধ্যে তাপ যাবে না, এখানে আমার গড় গতিশক্তিটা হিসাব করতে হবে, যেখানে আমার আসলে একটা অণুর মধ্যে শক্তি কতটুকু, যদি সংঘর্ষ হইতো তাহলে কতটুকু শক্তি ট্রান্সফার হইতো, ওই জিনিসগুলো আমরা ডিফাইন করে ধরো তাপমাত্রা দিয়ে। বুঝতে পারছো? আর এখানে একটা জিনিস মনে রাখবা যে কেলভিন স্কেলের ক্ষেত্রে, বিজ্ঞানী কেলভিন যে স্কেলটা প্রতিষ্ঠা করে গেছিল, সেখানে আমার এই যে গড় গতিশক্তি, এখানে আমার এই গড় গতিশক্তিটা ছিল তাপমাত্রা সমানুপাতিক, তাপমাত্রা সমানুপাতিক। এই জন্য কি করে, তাপমাত্রার উপর পুরো জিনিসটা কি করে, ডিপেন্ড করতেছে বা নির্ভর করতেছে যে তাপটা কোথা থেকে কোথায় কি হবে, সঞ্চালিত হবে। এই জিনিসটা কোথায় বলে গেছিল, এটা আমাকে কেলভিন বলে গেছিল, কেলভিন স্কেল। বিজ্ঞানী কেলভিন যে স্কেলটা প্রতিষ্ঠা করে গেছিল সেটার মধ্যে ছিল জিনিসটা। বুঝতে পারছো কাহিনী, যে কেন তাপমাত্রার উপর ডিপেন্ড করতেছে আমাদের তাপের সঞ্চালন? জি বুঝে ভাইয়া। গেছে? সবাই বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন আসো আমাদের নর্মাল যে সংজ্ঞাগুলা, এই সংজ্ঞাগুলো একটু লিখে দিচ্ছি যেগুলো পরীক্ষার মধ্যে আসবে। যেমন তাপের সংজ্ঞা কি, এই তোমরা লিখো, আমি তোমাদেরকে বলি। তাপের সংজ্ঞা হচ্ছে, তাপ হলো এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়। আমরা জিনিসগুলো এখানে কয়েকটা স্লাইডের মধ্যে যা যা বুঝায় আমরা বুঝছি, এখন আমরা জাস্ট পরীক্ষার মধ্যে সংজ্ঞা লিখবো। ঠিক আছে, তো আমরা লিখেই দিই যে তাপ, তাপ কি, তাপ হচ্ছে এক প্রকার শক্তি, তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়। এটা আমাদের বইয়ে আছে, তো আমরা কি করবো, এই সংজ্ঞাটা কি করবো, পরীক্ষার মধ্যে লিখবো। আচ্ছা, এরপর হচ্ছে যে ধরো উম আর কিসের সংজ্ঞা আছে, তাপমাত্রা, তাপমাত্রা, তাপমাত্রা হচ্ছে তোমার তাপের প্রবাহ নির্দেশক, তাপের প্রবাহ নির্দেশককে তাপমাত্রা বলে, এটাও লিখতে পারো। ঠিক আছে, যদি কখনো সংজ্ঞা জিজ্ঞেস করে তাহলে এগুলো লিখতে পারো আর কি। আচ্ছা, আর বৈশিষ্ট্যগুলো তো আমি লিখে দিলাম, বৈশিষ্ট্যগুলো কি ছিল, যে যে তাপ গ্রহণ করবে তার কি হবে, অন্তঃ শক্তি বৃদ্ধি পাবে, আর যে তাপ ছাড়বে অথবা তাপ বর্জন করবে তাহলে সে কি হবে, অন্তঃ শক্তি কি পাবে, হ্রাস পাবে। আচ্ছা, তো এখন নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের থার্মোমিটার। তো থার্মোমিটার নিয়ে তোমাদের এখানে অনেক কথাবার্তা বলা আছে। তো আসলে আমরা থার্মোমিটার কিভাবে ইউজ করা হয় বা থার্মোমিটার কিভাবে আমার কাজ করে, যেভাবে আমরা স্কেলগুলো ইউজ করি সেটা একটু দেখাই তোমাকে। মনে করো, মনে করো আমার এখানে কয়েকটা পাইপ আছে, পাইপ বলতে আমি এখানে থার্মোমিটার রাখছি এক একটা টিউবের মধ্যে আমি পারদ রাখবো বা এমন কিছু। এখানে একটু কপি করি, মনে করি এখানে আমি আরেকটা রাখলাম, এখানে আরেকটা রাখলাম, এখানে আরেকটা রাখলাম। মনে করো সবগুলো হচ্ছে কি আমার সমান সাইজের টিউব, হ্যাঁ সমান লাগতেছে না, উঁচু নিচু লাগতেছে নাকি? ঠিক আছে, সবগুলো হচ্ছে কি আমার
সমান সাইজের টিউব। এখন আমি চাইতেছি কি, মনে করো এখানে আমরা 4জন বিজ্ঞানী আসছি। প্রথমটা হচ্ছে বিজ্ঞানী সেলসিয়াস, পরেরটা হচ্ছে বিজ্ঞানী ফারেনহাইট, পরেরটা হচ্ছে বিজ্ঞানী কেলভিন, এবং ধরো আরেকজন বিজ্ঞানী, ধরো আমি আসছি, আমি সালমান ফারিসি চলে আসছি এখানে। ঠিক আছে? আচ্ছা, তোমরা যদি এটা আগে পড়ে থাকো তাহলে আমাকে বলো তো, তোমার পানি বরফ হওয়ার জন্য তাপমাত্রা কত সেলসিয়াসে জানো? জানা তো কথাই বয়সে। 0 ডিগ্রি সেলসিয়াস না? 0 ডিগ্রি সেলসিয়াস না? জি ভাইয়া। হ্যাঁ, কেলভিন, তোমার কেলভিন স্কেলে সেটা কত? 273 আর ফারেনহাইট স্কেলে? ফারেনহাইট স্কেলে সেটা কত? 32। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে, মনে করো আমি এই সবগুলার মধ্যে পারদ রাখছি, একদম সেম অ্যামাউন্টে পারদ রাখছি, সেম অ্যামাউন্টে। ঠিক আছে? তো এখন হইলো কি, মনে করো কথার কথা, এখানে আমি স্কেলগুলা লিখবো যে কত ডিগ্রি হবে, কতটুকু হবে। আমি সবখানে কি করছি, বরফ রাখলাম। বরফ মানে এমন ভাবে রাখলাম যে পানিটা কি হয়েছে, মাত্র বরফে পরিণত হবে, এমন একটা অবস্থায় রাখলাম। ঠিক আছে? তো এখান থেকে তাপ নিবে, মানে এখান থেকে আমরা মাপবো। তো তাপ নেওয়ার পর কি হবে, পারদ প্রসারিত হবে, তাই না? তাপ নেওয়া বা পারদ প্রসারিত হবে। এখন আমাকে বলো তো, আমি এখানে যদি সেম পরিমাণ বরফ রাখি, সেম পরিমাণ বরফ রাখি, তাইলে প্রত্যেকটা থার্মোমিটারে যতগুলা পারদ, যতটুকু পারদ আছে সবগুলা সেম পরিমাণ তাপ গ্রহণ করবে না? সবগুলা কি সেম পরিমাণ তাপ গ্রহণ জি করবে না? ভাইয়া। সেম পরিমাণ তাপ গ্রহণ করলে ওরা কি সেম পরিমাণ প্রসারিত হবে না? সো এই প্রত্যেকে ধরো প্রসারিত হয়ে এতটুকু হবে না, কথার কথা। হ্যাঁ, একদম সেম পরিমাণই তো প্রসারিত হবে, কারণ সবাই কি হচ্ছে, আমি এখানে প্রত্যেকটা টিউবের মধ্যে সেম পরিমাণ পারদ রাখছি, দেন এখানে আমি সেম পরিমাণ কি, তোমার বরফ রাখা হয়েছে নিচে। সো এখান থেকে কি পরিমাণ তাপ নিবে, এটা কি সবার জন্য সেম হবে না? তো ওরা কি হবে, পারদগুলো তাপ গ্রহণ করার পর প্রসারিত হবে, তো সেম পরিমাণ প্রসারিত হবে না? অথবা তাদের হাইটটা তো সেম হবে, এটা তো বুঝতেছো যে পারোটার হাইট গুলো সেম হবে এখানে। কথাটা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তো আমি কি করলাম, এটা হলো কি, এটা হলো আমার নিম্ন স্থির বিন্দু। নিম্ন স্থির বিন্দু বলতে আমি বুঝাচ্ছি যে বরফ বিন্দুটা, যে পানি কোন বিন্দুতে কি হচ্ছে, আমার বরফ হচ্ছে। অথবা তোমাকে আমি আরো ইজিলি বলতেছি, যেটা হচ্ছে আমাকে আমার এটাকে কি জানি বলে, তোমার বরফের গলনাঙ্ক না, তোমাদের বইয়ে হয়তো এটাকে বরফের গলনাঙ্ক বলছে। বরফের গলনাঙ্ক মানে কি, 0 ডিগ্রি সেলসিয়াস আর কি। গলনাঙ্ক মানে এখানে জাস্ট পানিটা বরফে পরিণত হবে, অর্থাৎ বরফ, অথবা বরফটা কি হবে, পানিতে পরিণত হবে, ওই দশাটা বুঝাচ্ছি। আচ্ছা, এখন আমি করতেছি কি, এখন আমি তোমার এখানে বরফ সরাই ফেললাম। এখন আমি রাখতেছি কি, আমি ধরো এই এরিয়াটা মার্ক করে রাখছি, লাল দাগ দিয়ে মার্ক করে রাখছি যে নিম্ন স্থির বিন্দুটা হচ্ছে এতটুকু। এখন আমি করতেছি কি, এখানে বয়লিং ওয়াটার রাখছি। ঠিক আছে, বয়লিং ওয়াটার রাখছি, যেখানে তোমার মানে ধরো 1 লিটার পানি এখানে কি করতেছি, 100 ডিগ্রি সেলসিয়াসে কি তোমার বাষ্পে পরিণত হচ্ছে, ওই মোমেন্টে রাখছি যে বাষ্পে পরিণত হচ্ছে। তো এখানে প্রত্যেকটা জায়গায় কি রাখছি, সেম অ্যামাউন্টে জিনিসপত্র রাখছি। ঠিক আছে, প্রত্যেকটা যা স্কেলের মধ্যে কি করছি, সেম অ্যামাউন্টে কি করছি, জিনিসপত্র রাখছি। তাহলে এবার আমাকে বলো তো, পারদ, ধরো প্রত্যেকটা ক্ষেত্রে কি, প্রত্যেকটা টিউবের মধ্যে আমি সেম পরিমাণ পারদ রাখছি, নিচেও আমি সেম পরিমাণ জিনিসগুলা রাখছি, মানে সেম পরিমাণ পানি কি করতেছি, রাখছি, যারা কি বাষ্পে পরিণত হচ্ছে। তো ওদের যে গৃহীত তাপ সেটাও সেম হবে, এবং পারদের প্রসারণটাও সেম হবে। তাহলে প্রত্যেকের জন্য, এই যে প্রত্যেকের জন্য আমার এদিকে কি হবে, সেম জিনিসটা পাবো, যে উচ্চ স্থির বিন্দু। উচ্চ স্থির বিন্দু, অথবা কি আমি এখানে স্ফুটনাঙ্ক পাবো, পানির পানির স্ফুটনাঙ্কটা পাবো না এখানে আমি। এখানে প্রত্যেকটা টিউবে সম পরিমাণ প্রসারিত হবে না যদি আমি এখানে বয়লিং ওয়াটার রাখি নিচে? কথাটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তো এখন এখানে আসতেছে আসল কাহিনী, যে আমরা প্রত্যেকে কি করছি, এখানে 4 জনের টিউব আছে, 4 জনের টিউবে সেম কাহিনী হয়েছে, কিন্তু আমরা নামকরণটা ভিন্নভাবে করছি। বিজ্ঞানী সেলসিয়াস এসে বলতেছে, বিজ্ঞানী সেলসিয়াস এসে বলছে যে দেখো ভাইয়া, আমার এখানে পানি, আচ্ছা এখানে বরফের যে গলনাঙ্কটা হবে সেটাকে আমি নাম দিব 0 ডিগ্রি সেলসিয়াস, এবং এখানে পানি যে স্ফুটনাঙ্কটা হবে সেটাকে আমি নাম দিব কি, 100 ডিগ্রি সেলসিয়াস। এখন ও দেখা দেখি কপি মারবে না হচ্ছে ফারেনহাইট, তো ফারেনহাইট এসে আমাকে বলছে যে দেখো ভাইয়া, আমি হবো যে এখানে কি 32 ডিগ্রি ফারেনহাইটে, এবং আমার স্ফুটনাঙ্কটা হবে কি, আমার 200
212 ডিগ্রি ফারেনহাইট হবে। ঠিক আছে, এরপর বিজ্ঞানী কেলভিন আসছে, বিজ্ঞানী কেলভিন এসে বলতেছে না আমি তোমাদেরকে কপি করবো না, আমি সেলসিয়াসের সাথে একটা রিলেশন দ্বারা করে রাখবো যে আমাদের পার্থক্যটা কত হবে, 273 পার্থক্য হবে। তো আমার কেলভিন এসে বলতেছে যে আমার এখানে কত হবে, 273 কেলভিন হবে, আর আমার এখানে সর্বোচ্চটাকে আমি নাম দিব 373 কেলভিন। এই হয়ে গেল কাহিনী। ঠিক আছে, তো এবার আমি আসি, তো আমি কি করলাম, ধরো আমি এখানে এসে নর্মালি বলতেছি যে পানির যে গল্প ওটাকে আমি নাম দিব আমার 5s নাম, আর পানির যে স্ফুরণাঙ্ক হচ্ছে সেটাকে আমি ধরো নাম দিব কথার কথা 105। সো কি করলাম এখানে, তিনোটা স্কেলে কি করলাম আমি নিজের মতো করে বানাইলাম, মানে তিনোটা স্কেল এখানে কি হইলো, প্রতিষ্ঠা করা হইলো। এবার আসো যে তিনোটা স্কেল তো প্রতিষ্ঠা করলাম, এখন এগুলো তুই মাপবো কিভাবে, বা একটা স্কেলের সাথে আরেকটা স্কেলের সম্পর্কটা কিভাবে হবে। সেই সম্পর্কটা হচ্ছে এইভাবে যে মনে করো আমি এখানে অন্য একটা বস্তু রাখলাম যেটার একটা টেম্পারেচার আছে আমি জানি না, এখানে আমি সেম বস্তুটা রাখলাম, এখানেও সেম বস্তু রাখলাম, এখানেও কি করলাম আমি সেম বস্তু রাখলাম। তাহলে বলো তো এই বস্তু থেকে তাপ নিয়ে এখানে পারদগুলা কি সমপরিমাণ প্রসারিত হবে। তো আমি ধরে নিলাম যে পারদগুলা প্রসারিত হয়ে কি হইলো, এতটুকু লেভেলে আসলো, এতটুকু লেভেলে আসলো। এটা কি আমার অ্যাকচুয়াল টেম্পারেচার, এই নতুন যে বস্তুটা রাখছি সেটা কি অ্যাকচুয়াল টেম্পারেচার। এখন মনে করো সেলসিয়াসের জন্য সেই টেম্পারেচারটা সি, ফারেনহাইটের জন্য সেটা হচ্ছে আমার এফ, কেলভিনের জন্য সেটা হচ্ছে আমার কে, এবং আমার নিজের স্কেলের জন্য সেটা হচ্ছে কি আমার এস। কথার কথা, এখন আমি ওদের মধ্যে কি করব, একটা সম্পর্ক স্থাপন করব। এখন সম্পর্ক স্থাপন করার জন্য আমাদের এখানে একটা অনুপাত ধ্রুব থাকে, যেটা আমরা এখান থেকে দেখেই বুঝতেছি। খেয়াল করে দেখো তো, আমার এটা হচ্ছে কি আমার টেম্পারেচার, মানে এই লাইনটা হচ্ছে কি আমার টেম্পারেচার। তো আমাকে বলো তো, এখান থেকে আমি আমার এই যে নিম্ন স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক যতটুকু তফাৎ, এবং এখান থেকে আমার উচ্চ স্থিরাঙ্ক যতটুকু তফাৎ, ঠিক আছে লেন্থের কথা বলতেছি, যতটুকু তফাৎ, এই অনুপাতটাকে ধ্রুব হবে না। কারণ পারদ দেখো তো, এখানে পারদের গ্যাপ, এখানে পারদের গ্যাপ, এখানে পারদের গ্যাপ, সবগুলোর অনুপাত কি হবে, সেম হবে না। তা আমরা এখান থেকে একটা জিনিসে উপনীত হইতে পারি, যেটা আমরা অবজার্ভ করতেছি, সেটা হচ্ছে এনি স্কেল, এনি স্কেল, ওখানে আমার পারদের হাইটটা কি হয়, অবভিয়াসলি সেম হয়। মানে আমার ধরো এখানে আমার পারদের হাইট কত, এটাকে আমি ধরলাম এক্স আইস। ঠিক আছে, মানে আইস মানে বুঝাচ্ছি যে বরফের গলনাঙ্ক যেটা, ওইটার জন্য পারদ যতটুকু প্রসারিত হয় সেটাকে আমি ধরলাম এক্স। ঠিক আছে, যতটুকু প্রসারিত হয় সেটাকে আমি ধরলাম এক্স, এবং এটাকে আমি বললাম ধরো এক্স, এটাকে কি নাম দেওয়া যায়, এক্স স্টিম দিলাম। ঠিক আছে, মানে বাষ্পের জন্য যতটুকু প্রসারিত হয়। আর এটা হচ্ছে ধরো আমার নর্মাল যে এক্সটা, মানে আমি যে কোনো একটা বস্তু মাপবো ওইটার জন্য পারদ যতটুকু প্রসারিত হয়। তাহলে যে কোনো স্কেলের জন্য আমরা যখন একটা স্কেল বানাই, ওই স্কেলের জন্য জিনিসটা হয় এমন যে টি মাইনাস টি আইস ডিভাইডেড বাই টি স্টিম মাইনাস টি আইস, এটা হয় আমার এক্স মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস। এটা আমার যে কোনো স্কেলের জন্য সত্য, অর্থাৎ আমরা যে কোনো একটা স্কেলে পরিমাপ করি এইভাবে। এইটা হচ্ছে ঐকিক, মানে এটা হচ্ছে তোমার ঐকিক নিয়ম থেকে আসছে। ঠিক আছে, ঐকিক নিয়ম থেকে আসছে, যেখানে আমরা কি পারদের প্রসারণটা এখানে বসাবো, এগুলো তো আমরা জানি যে এক্স সাইজ এক্স স্ট্রিম গুলো সবগুলো প্রসারণ আমি জানি। দেন আমি এখান থেকে টি বের করবো, এটা আমি যে কোনো স্কেলে বের করতে পারি। ঠিক আছে, যদি আমি সেলসিয়াস স্কেলে বসাই তখন আমার টি স্ট্রিমের মান কত 100, টি আইস এর মান কত 0, এখানে আবার টি আইস এর মান কত 0, আর এই টি এর মানটা কি বের করবো আমি, জাস্ট এগুলো সবগুলো ঐকিক নিয়ম থেকে আসছে। ঠিক আছে, তো এখন খেয়াল করে দেখো তো, ফিজিক্যাল কোয়ান্টিটিতে ফিজিক্যাল কোয়ান্টিটিতে, মানে আমি চোখের সামনে কি দেখতেছি, যে প্রত্যেকটা স্কেলের মধ্যে আমার পারদের প্রসারণের যে অনুপাত সেটা কি ধ্রুব হবে। তো এই জিনিসটা এই জিনিসটা যেটা আছে, এই যে এক্স স্টিম মাইনাস এক্স আইস, এই জিনিসটা কি হবে, প্রত্যেকটা স্কেলের জন্য সত্য হবে, প্রত্যেক স্কেল এর জন্য সেম হবে। আর প্রত্যেক স্কেলের জন্য যদি সেম হয় এই জিনিসটা, তাহলে আমার এই যে টি মাইনাস টি আইস, টি স্টিম মাইনাস টি আইস, এই অনুপাতটাও কি হবে, সেম হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, ধরো কে সেলসিয়াস স্কেলের জন্য ধরো আমার টেম্পারেচার হচ্ছে সি, তাহলে সি মাইনাস সেলসিয়াস স্কেলের টি আইস, মানে কি বরফের তোমার, মানে এখানে বরফ বিন্দুটা কত 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 0 ডিভাইডেড বাই টি স্টিম, মানে সেলসিয়াস স্কেলে আমার বাষ্প বিন্দু কোনটা সেটা হচ্ছে 100 ডিগ্রি, আর এখানে বরফ বিন্দু কত 0। এটা ফারেনহাইট স্কেলে একটা সমান হবে। তো ফারেনহাইট স্কেলে এখানে কত আমার টেম্পারেচার ধরো এফ, তাহলে এখান থেকে কি হবে এফ মাইনাস টি আইস,
মানে কি, তার বরফ বিন্দুটা কত 32, তার এইবার বাষ্পবিন্দু কত 212, এখান থেকে কি যাবে 32 বিয়োগ যাবে। দেন একইভাবে কেলভিনের জন্য, কেলভিনেরটা ধরো টেম্পারেচার কত কে, দেন কে থেকে কি হবে তার বরফ বিন্দু বিয়োগ যাবে 273, দেন ওখান থেকে তার বাষ্পবিন্দু থেকে বরফ বিন্দু বাদ যাবে, তাহলে 373 বিয়োগ 273। তাহলে একইভাবে এখন যদি আমার আমার স্কেলারটাও বের করতে যাই তাহলে কি হবে, এখানে s-5 হবে, দেন 105 -5 হবে। তাহলে এবার যদি আমি একটু সরলীকরণ করি, তাহলে কি হচ্ছে, এখানে 100 হচ্ছে, এখানে কত হচ্ছে 212 থেকে 32 বাদ গেলে কত হয় 180 হয় না, 212 থেকে 32 বাদ গেলে, 212 থেকে 32 বাদ গেলে 180 হয়। তো এখানে ধরো কি হচ্ছে, এখানে c ডিভাইডেড বাই 100, এখানে হচ্ছে কি আমার f -32 ডিভাইড বাই কত 180, এখানে হচ্ছে কি আমার k -273 ডিভাইডেড বাই 100, এরপর এখানে ধরো আমার কি হচ্ছে s-5 ডিভাইডেড বাই কি 100। তাহলে এই পুরো জিনিসটা থেকে এবার যদি তুমি রেশিও গুলাকে কত দ্বারা ভাগ করবা, মনে করো 20 দ্বারা যদি ভাগ করো, কারণ দেখো এখানে 100 আছে, এখানে 180 আছে, এগুলোকে আমি 20 দ্বারা কাটতে পারি। তো 20 দ্বারা যদি ভাগ করো তাহলে আমি কি পাইতেছি দেখো তো, আমি পাইতেছি c ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু f মাইনাস 32 ডিভাইড বাই 9 ইজ ইকুয়াল টু k মাইনাস 273 ডিভাইডেড বাই কত 5। এই জিনিসটাই আমার বই লেখা ছিল, এটাই ছিল কি আমার সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে কি সম্পর্ক, আমি সাথে এখানে কেলভিন স্কেলের সম্পর্কটাও লিখে দিলাম। তো এই সম্পর্কটা কিভাবে আসছে বুঝতে পারছো এবার, জি ভাইয়া। সবাই বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, হানি বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কি যাইতেছি নিচে পরের টপিকে। তো এখন আসতেছে যে আমরা তো এটা কি করলাম তাপমাত্রার জন্য বের করলাম, যে ধরো আমাকে যদি বলা থাকে যে একটা বস্তু তাপমাত্রা হচ্ছে কি 5 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কি করবো আমি ফারেনহাইট স্কেলে প্রকাশ করবো, তাহলে এটাকে আমি ইজিলি করতে পারতেছি। ঠিক আছে, এখন আমরা আরেকটা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি তাপমাত্রার পার্থক্যের জন্য, তাপমাত্রা কি পার্থক্যের জন্য। তো একটা জিনিস মনে রাখবা যে আমরা একটু আগে পাইলাম কি, আমরা একটু আগে পাইছি এটা হচ্ছে আমার c ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু আমার f মাইনাস 32 ডিভাইড বাই 9 ইজ ইকুয়াল টু k মাইনাস 273 ডিভাইড বাই কত 5। এটা হচ্ছে কি আমার সিঙ্গেল টেম্পারেচারের জন্য, সিঙ্গেল টেম্পারেচার মানে করো আমাকে বলা আছে একটা বস্তু টেম্পারেচার হচ্ছে 5 ডিগ্রি, তাহলে আমাকে বলছে যে এটাকে ফারেনহাইট স্কেলে নিয়ে যা, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত হবে সেটা বের করো, তখন আমি সূত্রটা ইউজ করবো। কিন্তু আমাকে যদি এভাবে বলে, ভাইয়া, হ্যাঁ বলো বলো, আরেকবার বলবেন, আমি বের হয়ে গেছি, নেট কাজ করতেছিল না। কোনটা এটা হ্যাঁ, হ্যাঁ। না কি বলার আছে, আমি বলতেছি এই সূত্রটা আমরা একটু আগে প্রমাণ করলাম না, তো এটা কখন ইউজ করতেছি, যখন আমি সিঙ্গেল টেম্পারেচারে থাকতেছি, অর্থাৎ আমাকে বলছে যে একটা বস্তুর তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই তাপমাত্রাটাকে তুমি এখন ফারেনহাইট স্কেলে লিখবা, তাহলে 10 ডিগ্রিকে তুমি কি করবা ফারেনহাইট, ফারেনহাইটে কি করবা প্রকাশ করবা, ওইটা বলছি। তো এখন আমাকে যদি বলে যে তাপমাত্রা পার্থক্য, তাপমাত্রা পার্থক্য বলতে বুঝাচ্ছি যে মনে করো আমি একটা একটা বস্তু ছিল আমার এখানে, ওই বস্তু তাপমাত্রা প্রথমে ছিল আমার 5 ডিগ্রি সেলসিয়াস, দেন ওকে আমি কি করলাম 10 ডিগ্রি সেলসিয়াসে নিলাম, তাহলে আমার তাপমাত্রা পার্থক্য কত 10 - 5 ইজ ইকুয়াল টু কি 5 ডিগ্রি সেলসিয়াস। এটা কি আমার ডেল সি, অর্থাৎ সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পার্থক্য। এটাকে যদি আমি এখন ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পার্থক্য নিতে যাই তাহলে কি হবে, এবার খেয়াল করো এই সূত্রটা হচ্ছে, সূত্রটা একটু বুঝাই দিই। যেমন ধরো এখানে সি ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু কি হচ্ছে আমার এফ মাইনাস 32 ডিভাইড বাই 9। তাহলে আমি মনে করো প্রথম যে তাপমাত্রাটা সেটাকে আমি C1 নাম দিলাম, তাহলে C1 আমার কি হচ্ছে যে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইন্টু 5। দেন এখান থেকে আমার C2 কি হবে, মানে পরের তাপমাত্রা যেখানে আমি উন্নত করছি সেখানে কি হবে আমার, ধরো এটা হচ্ছে আমার F1, তাহলে এটা কি হবে আমার F2 মাইনাস 32 ইন্টু 5 ডিভাইড বাই 9। তাহলে আমার তাপমাত্রা পার্থক্যটা কি হবে, ডেল সি কি হবে C2 মাইনাস C1 হবে। তাহলে C2 মাইনাস C1 এর জন্য কি হবে, এখানে আমার 9, এখানে লসাগু, তাহলে এখানে কি হচ্ছে F1 F1 মাইনাস 32 ইন্টু 5 মাইনাস F2 মাইনাস 32 ইন্টু 5। তাহলে এবার খেয়াল করে দেখো তো এখানে 32 কিন্তু চলে যায়, তাই দিন শেষে আমার থাকতেছে কি, দিন শেষে আমার থাকতেছে 5 ইন্টু F1 মাইনাস F2 ডিভাইড বাই 9। তাহলে এবার খেয়াল করে দেখো তো এই F1 মাইনাস F2 মানে কি, ফারেনহাইট স্কেলে কতটুকু টেম্পারেচার পরিবর্তন হচ্ছে, তাহলে এটা কি আমার ডেল এফ
ইন্টু 5 ইজ ইকুয়াল টু কত 9। এই জিনিসটা কি আমার ডেল সি এর সমান। তাহলে আমি এখান থেকে পাইতেছি কি যে ডেল সি এই পাঁচটা ওই পাশে নিয়ে যাও, তাহলে ডেল সি ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু কি আমার ডেল এফ ডিভাইডেড বাই 9। এই জিনিসটা এভাবে আসছে। তো আমি সূত্রটা কিভাবে মনে রাখবো? জাস্ট উপরে যে 32 ছিল, উপরে যে 273 ছিল, এগুলো চলে যাবে পার্থক্যের সময়। তখন আমি এখানে লিখবো যে ডেল সি ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু ডেল এফ ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু ডেল কে ডিভাইডেড বাই কি 5। এই সূত্রটা আমি কখন ইউজ করব? যখন আমাকে তাপমাত্রার পার্থক্য বলবে, তাপমাত্রার পার্থক্য বের করতে বলবে। মনে করো আমাকে বলছে কি যে একটা বস্তুর মানে তাপমাত্রা আমি চেঞ্জ করছি কত 5 ডিগ্রি সেলসিয়াস আমি চেঞ্জ করছি। মনে করো আমি প্রথমে ছিলাম 100-তে, নিয়ে গেছি কত 105 ডিগ্রি সেলসিয়াসে। ওখানে আমার ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কতটুকু চেঞ্জ হবে সেটা বের করতে হবে, মানে ডেল এফ বের করতে হবে। তো আমাকে আলাদা করে 100-কে ফারেনহাইটে কনভার্ট করতে হইতো, আলাদা করে 105-কে ফারেনহাইটে কনভার্ট করতে হইতো। এরপর আমি কি করতাম, বিয়োগ করতাম। অথবা আমরা এটা না করেও আমরা ডিরেক্ট এই সূত্র থেকে কি করতে পারি, বের করতে পারি। বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারছো সূত্রটা? জি ভাইয়া। এই দুটো সূত্র মনে রাখলে হবে। সব ম্যাথ আমরা এখান থেকে করতেছি, ঠিক আছে? এই দুটো সূত্র মনে রাখবা। আসলে আমরা কয়েকটা ম্যাথ করি এখন, ঠিক আছে? তো আমাদের প্রথম কোশ্চেন আমাকে বলছে যে কোনো একদিন বায়ুর তাপমাত্রা ছিল, কোনো একদিন বায়ুর তাপমাত্রা ছিল আমার 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই তাপমাত্রাটাকে আমার এখন কেলভিন এবং ফারেনহাইট স্কেলে নিতে হবে, ঠিক আছে? তো এখন আমি কি করতেছি, প্রথমে আমি ফারেনহাইট স্কেলে নিচ্ছি। তাহলে সেটা কি হচ্ছে আমার সি ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু কি আমার এফ মাইনাস 32 ডিভাইডেড বাই কি 9। তাহলে সি এর মান কত এখানে 35 ডিগ্রি সেলসিয়াস ডিভাইড বাই 5 ইজ ইকুয়াল টু কি আমার এফ মাইনাস 32 ডিভাইড বাই 9। তাহলে 35কে ভাগ করলে কত, এখানে 7, এরপর এখানে কত 7 9 63, যোগ করলে কত আসতেছে 95 আসতেছে। এখানে কত আমার 95 ডিগ্রি ফারেনহাইট আসতেছে। তো আমি যখন 35 ডিগ্রি সেলসিয়াসকে চেঞ্জ করলাম তখন কত আসলো 95 ডিগ্রি ফারেনহাইট আসলো। আর কেলভিন স্কেলে যখন চেঞ্জ করবো তখন কি হবে, খেয়াল করে দেখো তো। সি ডিভাইড বাই 5 ইজ ইকুয়াল টু কি আমার কে মাইনাস 273 ডিভাইড বাই কত 5। তাহলে 5 চলে গেল। তো আমি জানি কি আসলে সেলসিয়াস আর কেলভিন এই দুটার মধ্যে আমার পার্থক্য কত থাকে, 273, মানে 273-এর পার্থক্য থাকে। তাহলে আমি যখন এখানে সেলসিয়াসের মধ্যে লিখলাম 35, তাহলে এখানে কেলভিনের মধ্যে কত হবে 273 যোগ হবে। 273 যোগ হলে কত হচ্ছে আমার 308 কেলভিন। বুঝতে পারছো জি বুঝা গেল? ভাইয়া। আচ্ছা, তাহলে এবার তোমরা একটা ম্যাথ করো দেখি। তোমরা একটা ম্যাথ করো এখন, সেটা হচ্ছে কোশ্চেন 2। সেটা হচ্ছে আমার আমাদের যে পরম তাপমাত্রা, ঠিক আছে, পরম তাপমাত্রা, এই পরম তাপমাত্রা মানে কি? পরম তাপমাত্রা একটা কাহিনী আছে, তোমাকে বলতেছি একটু পরে। তো পরম তাপমাত্রাকে বলিনি, সেটা হচ্ছে আমার 273.16 ডিগ্রি সেলসিয়াস। এটাকে তোমরা এখন ফারেনহাইট স্কেলে এবং কেলভিন স্কেলে প্রকাশ করবে। তাকে আমি বলি যে পরম তাপমাত্রা মানে কি? পরম তাপমাত্রা মানে হচ্ছে এমন একটা তাপমাত্রা যেখানে, মানে যেই তাপমাত্রার মধ্যে আমি যদি একটা, ধরো একটা, এটা একটা গ্যাস আছে, তো এখানে ধরো আমি এই গ্যাসটাকে নিয়ে গেছি, ঠিক আছে, এই তাপমাত্রার মধ্যে নিয়ে গেছি, তাপমাত্রা কমাইতে কমাইতে আমি ওই পর্যায়ে নিয়ে গেছি। ওই পর্যায়ে নিলে এই গ্যাসের পুরো অন্তঃস্থ শক্তিটাই জিরো হবে, গতি শক্তিও থাকবে না, বিভব শক্তিও থাকবে না, পুরো শক্তিটাই কি হবে, জিরো হবে। অর্থাৎ এখানে আমি কোনো প্রকার গ্যাসের মুভমেন্টই পাবো না, ঠিক আছে? এটা হচ্ছে এক্সট্রিম লেভেলের তাপ, মানে এক্সট্রিম লেভেলে কমায় ফেলা, ঠিক আছে? যদিও আমরা পরম তাপমাত্রা যাইতে পারি নাই, কিন্তু পরম তাপমাত্রা খুবই কাছাকাছি যেতে পারছি। এন্ড ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওই কাছাকাছি যাওয়ার জন্য আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে কি আমার লাইট, ফোটন, ঠিক আছে? এটা কেমনে ইউজ করছে আমরা বড় হলে জানবো। তো আপাতত পরম তাপমাত্রা এটাকে তোমরা কনভার্ট করো ফারেনহাইট এবং কি কেলভিনে। যে কনভার্ট করে আমাকে বলো। ফারেনহাইটে আসে 523.688 ডিগ্রি ফারেনহাইট, আর কেলভিনে আসে হচ্ছে 546.16 কেলভিন। কেলভিনে কত আসে? 546.16। ধুর, কেলভিনেটা কি করলা এটা? কেলভিনেটা তো দেখেই বোঝা যাচ্ছে কি হবে।
কেলভিনটা তো দেখে বোঝা যাচ্ছে যে ভুল করছো, কিন্তু আমি তো তোমার ইয়াটা দেখিনি, মানে কি জানি বলে, ফারেনহাইটে কত হবে সেটা তো জানি না, সেটা করতে হবে, কিন্তু কেলভিনটা তো দেখেই বোঝা যাচ্ছে যে কত হবে। তোমার ফারেনহাইটের তাও ভুল হয়েছে। একটু উপরে উঠাবেন স্লাইড। ফারেনহাইটে কি 415 হবে নাকি? না, তোমরা একটা সিম্পল ম্যাথ পারতেছো না। কেলভিনে কি 0 কেলভিন আসবে? হ্যাঁ, কেলভিন এর 0 আসবে। এই যে দেখো কি করতেছো তোমরা, সূত্র পড়াইলাম না, পরম তাপমাত্রা কত আমার, -273.16, তাহলে সি ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু কি আমার F-32 ডিভাইড বাই 9, তাহলে সি এর মান কত আমার -273.16 ডিভাইড বাই কত 5 ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমার F-32 ডিভাইড বাই 9, তাহলে এখান থেকে আমার এফ এর মান কত আসতেছে, এফ এর মান আসতেছে আমার -459.69 এত ডিগ্রি ফারেনহাইট। আর আমি যদি একে কেলভিনে নিতে চাই, তাহলে কেলভিনের ক্ষেত্রে কি হয়, আমি জানি না যে কে ইজ ইকুয়াল টু কি C+273, এই যে আমরা একটু আগে দেখলাম যে কে ইজ ইকুয়াল টু কি আমার C+273, মানে সেলসিয়াসে যেটা থাকে এটার সাথে কি করতে হয় 273 যোগ করতে হয়, তাহলে সেলসিয়াসে আসবে কত 273.16 যোগ 273, এটা কত আসতেছে আমার -0.16 কেলভিন, যেটা অ্যারাউন্ড কি আসলে 0 কেলভিনই বলা যায়, আর 0 কেলভিনকে কিন্তু পরম তাপমাত্রা বলা হয়, এটা তোমরা ভুলে গেছো। এটা হচ্ছে ছোট থেকে পড়ে আসতেছো যে 0 কেলভিনকে পরম তাপমাত্রা বলা হয়। হ্যাঁ, বললাম প্রশ্নে মাইনাসটা দেখিই নেই। তো তুমি কি জানো যে পরম তাপমাত্রা মাইনাসে থাকে, কি কইতাম। আচ্ছা, তো এই ধরনের ম্যাথ আসলে দেখেছি। পারবা, এই ধরনের ম্যাথ আসলে পারবা যে তোমাকে একটা থেকে একটা কনভার্ট করতে বলা হয়েছে। এখান থেকে আরেকটা ম্যাথ আসবে, সেটা হচ্ছে যে কোন তাপমাত্রায়, ঠিক আছে, বলবে যে কোশ্চেনটা হচ্ছে এমন যে কোশ্চেন 3, সেটা হচ্ছে কোন তাপমাত্রায় আমার সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান, ফারেনহাইট স্কেল সমান, এরা মানে কি, ধরো আমি একটা বস্তু, এটা তাপমাত্রা মেপে পাইলাম কত, ধরো 5 ডিগ্রি সেলসিয়াস, কথার কথা 5 ডিগ্রি সেলসিয়াস, দেন ফারেনহাইট স্কেলে মেপে পাইলাম ওইটাও কি আমার 5 ডিগ্রি ফারেনহাইট, তো এমন একটা ভ্যালু আমাকে বের করতে হবে যেখানে কি আমার স্কেলটা কি সমান। তো এর থেকে আমি কি বুঝতেছি, আমার সূত্র যেটা ছিল যে C/5 ইজ ইকুয়াল টু কি আমার F-32/9, এটাই তো অ্যাপ্লাই করতে হবে, কিন্তু এখানে অ্যাপ্লাই করার সময় আমার C ইজ ইকুয়াল টু F বসাতে হবে, কেন, কারণ আমি এখানে আমাকে বলে দিচ্ছে যে স্কেলটা সমান, যে মনে করো কথার কথা আমি এখানে একটা বস্তু তাপমাত্রা মেপে পাইলাম 5 ডিগ্রি সেলসিয়াস, আর এই সেম বস্তুর তাপমাত্রা আমি মেপে পাইলাম ধরো 5 ডিগ্রি ফারেনহাইট, সেখানে 5 এবং 5 সেম না, তো এখানে কি সি আর এফ কি সেম হবে, তাহলে সি আর এফ সেম হলে এখানে বসাও, তাহলে C/5 ইজ ইকুয়াল টু কি C-32/9, তাহলে এখান থেকে কি আসতেছে আমার 9C ইজ ইকুয়াল টু কি 5C -32 × 5 কত, 32 × 5 কত 160, 160, 160, তাহলে এখান থেকে এবার, তাহলে এটা কত হবে 4C ইজ ইকুয়াল টু কত -160, তাহলে এখানে সি এর মান কত পাচ্ছি আমরা -40, তো এর থেকে আমি বুঝতেছি কি যে আমার -40 ডিগ্রি সেলসিয়াস যে কথা, -40 ডিগ্রি ফারেনহাইট সেম কথা, ঠিক আছে, এটাই আমার আনসার, যে -40 ডিগ্রি সেলসিয়াস যা কথা -40 ডিগ্রি সেলসিয়াস কি সেম কথা, এটা পরীক্ষায় অনেকবার আসছে, বুঝতে পারছো, বুঝতে পারছো। জি ভাইয়া। আচ্ছা, এবার এখানে খেয়াল করো, সেটা হচ্ছে
কোয়েশ্চেন 4, সেটা হচ্ছে যে কোন কোন স্কেলে, মানে সরি কোন তাপমাত্রায়, কোন তাপমাত্রায় আমার সেলসিয়াস এবং কেলভিন স্কেল সমান হবে। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো আমি সূত্রটা কি জানতাম, আমি সূত্র জানতাম যে সি ইজ ইকুয়াল টু সরি কে ইজ ইকুয়াল টু আমার সি প্লাস 273। এখন আমার বলো আমি যদি এখানে কে ইজ ইকুয়াল টু সি বসাই, কে ইজ ইকুয়াল টু সি বসাই, তাহলে কি হচ্ছে এখানে সি ইজ ইকুয়াল টু সি প্লাস 273। এই জিনিসটা তো কখনো সম্ভব না যে সি এটার মান আবার সি এর সাথে 273 যোগ করলে সেমই হবে, এটা তো কখনো সম্ভব না। তো এমন কোনো তাপমাত্রা নাই যেখানে আমার সেলসিয়াস এবং কেলভিন স্কেল কি হবে, সমান হবে। এটা কি আমার ডাজন্ট এক্সিস্ট, ডাজন্ট এক্সিস্ট। বুঝতে পারছো? নির্দিষ্ট তাপমাত্রায় কি কেলভিন আর সেলসিয়াস সেম হবে না? না, এটা কখনোই হবে না। এই নির্দিষ্ট তাপমাত্রা সেম কেমন হবে? আমি জানি না যে সেলসিয়াসের সাথে কি করতে হয়, 273 যোগ করতে হয় কেলভিনের জন্য। তো আমি যখন অলওয়েজ 273 যোগ করতেছি, তো এখানে তো আমার কখনো সমান হওয়ার প্রশ্নই আসতেছে না। পার্থক্য সমান হবে। পার্থক্য, হ্যাঁ পার্থক্য অলওয়েজ সমান হবে, পার্থক্য অলওয়েজ সমান হবে। কারণ দেখো আমি ধরো 5 ডিগ্রি সেলসিয়াস, 5 ডিগ্রি সেলসিয়াস এটাকে যদি আমি তোমার ইয়া করতে হইতো, কেলভিনে নিতে হইতো, তাহলে কি করতাম, 5 প্লাস 273 করতাম। এখন ধরো 10 ডিগ্রি সেলসিয়াস, এটাকে যদি কেলভিনে নিতে হইতো তাহলে কি হইতো, 10 প্লাস 273 করতাম। এখন এখানে পার্থক্য কত, পার্থক্য হচ্ছে কত, পার্থক্য হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াসে। এখানে পার্থক্য কত, পার্থক্য হচ্ছে এখান থেকে এটা বিয়োগ দাও, তাও কি 5 কেলভিনের। পার্থক্য অলওয়েজ সেম। আমি এখানে স্কেলটা সেম কথা বলতেছি, মানে এমন একটা টেম্পারেচার বের করতে হবে যেখানে আমার 5 ডিগ্রি সেলসিয়াস যা কথা 5 কেলভিন একই কথা, কিন্তু এটা কখনো সম্ভব না। কারণ আমরা কি করি, সেলসিয়াসকে অলওয়েজ 273 দ্বারা যোগ করার পর আমি কি করি, কেলভিনে যাই। কিন্তু এটা কখনো বের করা সম্ভব না যে একটা এমন একটা তাপমাত্রা যেখানে কেলভিন এবং সেলসিয়াস কি হয়, সমান হয়। কথাটা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এবার তোমরা একটা করো, সেটা হচ্ছে, এটা হচ্ছে কোশ্চেন 5, সেটা হচ্ছে এমন একটা স্কেল, মানে কোন তাপমাত্রায়, কোন তাপমাত্রায় আমার ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল সমান হবে। দেখি এটা তোমরা বের করো, সময় 2 মিনিট, এটা বের করো তাড়াতাড়ি। 574.25। হ্যাঁ, এবার ঠিক আছে। বাকিরা করছো? 574.25। হ্যাঁ, তাহলে এটা আনসার কত আমার, 5। হানি কিছু বললা, কি কিছু বলছিলা যে বুঝি নাই এমন কিছু? আচ্ছা আমি এটা দেখাই দিচ্ছি, দেখো সূত্রটা কি ছিল আমার, F-32/9 ইজ ইকুয়াল টু কি আমার কে মাইনাস 273 কি 5। তাহলে এখানে আমার এফ আর কে সেম হবে, তো আমি ধরলাম যে F-32/9 ইজ ইকুয়াল টু কি হবে আমার F-273 কি 5। তাহলে এবার খেয়াল করে, তাহলে এখানে কি হবে আমার 5F মাইনাস 32 আর 5 গুণ করলে কত হয়, 5 গুণে 10, 160 না, 160 ইজ ইকুয়াল টু কত হবে এখানে 9F মাইনাস 273 ইন্টু 9 কত, 273 ইন্টু 9 কত, 2000, 47। হ্যাঁ 2457 বেটা, 2457। ছয় ছয়। এবার এখান থেকে তুমি এফ বের করো, সেটা হচ্ছে কত আমার 574, 574.25 ডিগ্রি ফারেনহাইট। তো এই 574.25 ডিগ্রি ফারেনহাইট যার কথা 574.25 কেলভিন একই কথা, কেলভিনের ক্ষেত্রে কিন্তু ডিগ্রি হয় না, এটা মনে রাখবা।
এন্ড এই মানটা পারলে একটু মুখস্থ রেখো, এটা এমসিকিউতে আসলে ডাইরেক্ট বসাই দিবা, ঠিক আছে? এটা এবং এখানে যে -40 ডিগ্রি ছিল এটা, এগুলো মুখস্থ রাখবা, ঠিক আছে? যাতে এমসিকিউতে আসলে কি ডাইরেক্ট দাগাই ফেলতে পারো। এগুলো আজীবন আসে এমসিকিউতে, যত বড়ই হো না কেন। আচ্ছা, তাহলে এবার আসে আমরা আর কয়েকটা ম্যাথমেটিক্যাল জিনিসপাতি করি। এটা আমার কত নম্বর কোশ্চেন ছিল? কোশ্চেন 5 ছিল। কোশ্চেন 6, সেটা হচ্ছে এবার আমারে বলো যে কোন তাপমাত্রায় আমার সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্থক্য 10 হবে। পার্থক্য 10 ডিগ্রি হবে, এটা বের করো। যেটা কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্থক্য কি হবে? 10 ডিগ্রি হবে। যেমন ধরো আমি একটা বের করলাম 5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা ধরো ফারেনহাইট স্কেলে কি হতে পারে? ফারেনহাইট স্কেলে এটা 15 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, অথবা -5 ডিগ্রি ফারেনহাইট হতে পারে, ঠিক আছে? ওই জিনিসটা বের করার ট্রাই করো, যেমন কোন কোন টেম্পারেচার আছে যেখানে কি হয় পার্থক্যটা 10 ডিগ্রি হয়। করো, 2 মিনিট টাইম দিলাম, করো দেখি। কস কিরে, হয় নাই কারোর? না ভাই, বুঝি নেই, বুঝি নেই। -27.5। আর ফারেনহাইটটা তখন কি হবে? ফারেনহাইটটা তখন কি হবে? -37 or -17? -37। না, না। এই দেখো আমি দেখাচ্ছি, এই দেখো, ইজি আসলে। মনে করো, মনে করো, আচ্ছা দেখো এখানে তাপমাত্রা পার্থক্য কত হইতে হবে? 10 হইতে হবে। তাহলে মনে করো আমার সেলসিয়াস স্কেলে তাপমাত্রা হইলো আমার এক্স, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা হইলো কি আমার এক্স, আর ফারেনহাইট স্কেলে আমার তাপমাত্রা কি হইতে পারে? সেলসিয়াস থেকে 10 বেশি হইতে পারে, সেলসিয়াস থেকে 10 কম হইতে পারে, যেহেতু পার্থক্য বলছে 10 বেশিও হইতে পারে, 10 কমও হইতে পারে। তাহলে আমি লিখলাম +-10। এবার প্রথমে আমি কি করব? +10 নিয়ে হিসাব করব। তাহলে আমি আগে প্লাসের জন্য হিসাব করতেছি। তাহলে আমার সূত্রটা কি ছিল? C/5 ইজ ইকুয়াল টু কি আমার F-32/9। তাহলে এখানে C এর মান কত? x, এবং এখানে f এর মান কত? x + 10 -32/9। তাহলে এখানে এবার সলভ করো ক্যালকুলেটর দিয়ে বা কয়েক লাইন করো নিজের হাতে। তো x এর মানটা আসবে আমার -27.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে x এর মানটা যদি -27.5 ডিগ্রি সেলসিয়াস আসে, তাহলে ফারেনহাইট স্কেলে সেটার মান কত আসবে? মানে এটা তো আমার সেলসিয়াস স্কেলের মান, ফারেনহাইট স্কেলের মান কত?
আমি প্লাস ধরছিলাম না, তাহলে কি এক্স প্লাস 10 হবে। তাহলে এক্স প্লাস 10 সেটা কত আমার -17.5 ডিগ্রি সেলসিয়াস। দেন এর পরেরটা কি করবো, আমি মাইনাস ধরে করবো। মাইনাস ধরে করলে কি হবে, c/5 ইজ ইকুয়াল টু কি আমার f -32/9। তাহলে এবার মান বসাও, তাহলে সি এর মান কত আমার এক্স, এখানে 5, এফ এর জায়গায় কি হবে আমার এক্স -10 -32/9। তাহলে এবার এখান থেকে হিসাব করো, দেখবে এক্স এর মান আসবে আমার -52.5 ডিগ্রি সেলসিয়াস। এটা কি আমার সেলসিয়াস স্কেলের মান। তাহলে ফারেনহাইট স্কেলের মান কি হবে, ফারেনহাইট স্কেলের মান কি হবে, এক্স -10 হবে এখানে। তাহলে এখানে কি হবে -62.5 ডিগ্রি সেলসিয়াস। 10 বিয়োগ করছি, তাহলে আমার জোড়াগুলা কি হবে, জোড়াগুলো হচ্ছে এটা একটা জোড়া হবে, এটা একটা জোড়া হবে আনসারে। কথাটা বুঝতে পারছো, সুন্দর একটা ম্যাথ। জি ভাইয়া। ঠিক আছে, এগুলো স্কুলে আসার মতো ম্যাথ, বোর্ডে আশা করি দিবে না, আর দিল কি, দিলে তো পারবা। আচ্ছা, এবার এটা হচ্ছে কত, কোশ্চেন 6, কোশ্চেন 7। আচ্ছা, মনে করো আমাদের যে নসীন আছে, নসীন কি করছে আজকে ক্লাস করার পর খুবই উত্তেজিত, তো কি করছে একটা নিজে থার্মোমিটার বানাইছে। তো নসীনে যে থার্মোমিটার আছে, থার্মোমিটার, নসীনে যে থার্মোমিটার আছে ওখানে স্ফুটনাঙ্ক, ওখানে স্ফুটনাঙ্ক হচ্ছে আমার 160 নসীন, আর হিমাঙ্ক, হিমাঙ্ক হচ্ছে আমার 15 নসীন। তাহলে যখন আমি একটা বস্তুর তাপমাত্রা নসীনের থার্মোমিটার দিয়ে মাপবো, ঠিক আছে, তো নসীন করছে কি আসলে থার্মোমিটার বানানোর সময় অনেক অগোছালো করে ফেলছে ঘর। তো কি করছে, ওর আম্মুর মাথা গরম হয়ে গেছে, ও কি করতেছে, ওই থার্মোমিটার দিয়ে আন্টির মাথার টেম্পারেচার মাপতে গেছে। ঠিক আছে, দেখো কতটুকু ফাজিল। তো কি করছে, আন্টি টেম্পারেচার মাপছে, দেখতেছে এখানে কত আসতেছে, 50 নসীন আসছে। ঠিক আছে, আন্টির মাথার যে টেম্পারেচার সেটা কত আসছে, 50 নসীন আসছে। এখন আমার কোশ্চেন হইলো, আমি যদি এটাকে ফারেনহাইটে কনভার্ট করতাম তাহলে ফারেনহাইটে কত আসতো। ঠিক আছে, এটা কেমনে করবা, মনে আছে পড়াইছিলাম একটু আগে, যে কই গেল এই জিনিসটা, এই জিনিসটা এখান থেকে এটা আসছিল, এই জিনিসটা সবার জন্য সেম, যে টি মাইনাস টি আইস ডিভাইড বাই টি স্টিম মাইনাস টি আইস, এই জিনিসটা সবার জন্য সেম। এই জিনিসটা অ্যাপ্লাই করা ট্রাই করো তো এই কোশ্চেনের মধ্যে। এটা আমি তুলে নিয়ে ওখানে বসায় রাখি যাতে তোমরা কোশ্চেনটা দেখে দেখে করতে পারো। তো এবার দেখে দেখে করো ম্যাটটা, দেখি পারো কিনা। আচ্ছা, হিমাঙ্ক কি? হিমাঙ্ক, হিম বুঝো, হিম মানে বরফ, বরফ বিন্দুটা, মানে যে তাপমাত্রায় তোমার বরফটা জমে যাবে পানি থেকে, পানি থেকে বরফে পরিণত হবে, সেটা হচ্ছে হিমাঙ্ক। কি বাইর করতে হবে? তোমার তোমার স্কেলে যদি তাপমাত্রা 50 নসীন শো করে, তাহলে ফারেনহাইট স্কেলে আসলে তাপমাত্রা কত হবে, মানে এই 50 নসীন থেকে ফারেনহাইটে কনভার্ট করো, কথা হলো এটা। যে কোনো একটা দিয়ে করলে হবে না? যে কোনো একটা মানে, মানে হচ্ছে এই দুই পাশে অনুপাত নিয়ে করা লাগবে। বুঝি নাই। মানে যে টি আর এক্স দুটো নিয়ে করব। আরে টি আর এক্স দুইটা দিয়ে কেমনে করবা, ই এক্স মানে কি, পারদের উচ্চতা বুঝায়, আর এটা কি টেম্পারেচার গুলা বুঝায়। তো এই জিনিসটা অনুপাত বের করো সবগুলোর জন্য, সবার জন্য এই অনুপাতটা সেম না, মানে যেহেতু এটা সবার জন্য ফিক্স, তাহলে সবার সব স্কেলের জন্য এই অনুপাতটা সেম না। এবার এই অনুপাতটা ইউজ করো, আমরা যেভাবে ইউজ করছিলাম তোমার এখানে কেলভিন স্কেল, সরি কেলভিন ফারেনহাইট, এগুলোর জন্য যেভাবে স্কেলটা ইউজ করছিলাম, এই যে এভাবে করো, এই যে আমার একটা বের করছিলাম না আমার স্কেলের জন্য, করো এইভাবে।
পারতেছো না? আচ্ছা আমি করে দিচ্ছি, দেখো। 1 মিনিট দাঁড়ান দেখি। 1 মিনিটই দাঁড়াবো, এর বেশি দাঁড়াবো না। আটান্ন 58.55 আসে। হয় নাই? তোমার স্কেলের টেম্পারেচার তুমি পারতেছো না, ছি। এই যে দেখো দেখো, এখানে খেয়াল করে দেখো, টি মাইনাস টি আইস ডিভাইডেড বাই টি স্টিম মাইনাস টি আইস, এই জিনিসটা সবার জন্য সেম থাকে। তাহলে কি করব, নোশনের জন্য ধরো এন মাইনাস টি আইস মানে কি, হিমাঙ্ক বা বরফ বিন্দুটা, সেটা কত, নোশনের জন্য কত, 15, ডিভাইডেড বাই নোশনের স্ফুটনাঙ্ক কত, 160, আর নোশনের হিমাঙ্ক কত, আবার 15। এবার এটা ফারেনহাইট স্কেলের জন্য লিখবো, তার ফারেনহাইট এফ -32, এখানে কত, 212 -32 ছিল ফারেনহাইট স্কেলে আমার যে স্ফুটনাঙ্ক সেটা কত, 212 ফারেনহাইট। তাহলে এবার এখানে এন এর মান বসাও। এখানে নসীন তাপমাত্রা মেপে কত পাইছিল, 50 পাইছিল। তাহলে 50 -15, 160 -15 ইজ ইকুয়াল টু কত, এফ -32, 212 -32। তাহলে এখান থেকে এফ বের করো, কত আসতেছে, 75.45 ডিগ্রি ফারেনহাইট। বুঝতে পারছো? এটা হচ্ছে আনসার। এই ফারেনহাইট তো ডিগ্রি হয় না, আচ্ছা ডিগ্রি হয়, ডিগ্রি হয়, এত ফারেনহাইট। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, এবার মনে করো এই ধরনের কোশ্চেনটা অন্যভাবে আসতে পারে কোশ্চেনে। এটা একবার আমার স্কুলে দিছিল। তো আমাদের স্কুলে একটা কোশ্চেন দিছিল এরকম, যে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার, ঠিক আছে, ত্রুটিপূর্ণ থার্মোমিটার, মানে থার্মোমিটারটা নষ্ট হয়ে গেছে। তো থার্মোমিটার যে ত্রুটিপূর্ণ, ও কি করে, ওর নিম্ন স্থিরাঙ্ক মানে হচ্ছে বরফ বিন্দুটা, সেটা শো করে আমার 2 ডিগ্রি সেলসিয়াসে, এবং আমার যে উদ্দীয় স্থিরাঙ্ক ওটা শো করে আমার 98 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে ওই থার্মোমিটার যদি কোনোখানে আমার 40 ডিগ্রি পার দে, কোনোখানে যদি আমার 40 ডিগ্রি পার দে, তাহলে আমার রিয়েল ভ্যালু কত, মানে রিয়েলি আসলে কতটুকু সেলসিয়াস হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, মানে আমার একটা নষ্ট থার্মোমিটার আছে, নষ্ট থার্মোমিটারটা কি করে, আমি যদি বরফের মধ্যে ধরি সেটা কত দেখায়, 2 ডিগ্রি সেলসিয়াস দেখায়। আমি যদি ধরো পানি বাষ্প হচ্ছে ওই মোমেন্টে ধরি, তখন কি দেখায়, 98 ডিগ্রি সেলসিয়াস দেখায়, কিন্তু হওয়ার কথা ছিল কত, 100 ডিগ্রি সেলসিয়াস। এখন ওই থার্মোমিটারটাকে যদি আমি এমন কোনো একটা জায়গার মধ্যে রাখি যেখানে ও রিডিং দিচ্ছে কত, 40 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে আসলে ওই এলাকার তাপমাত্রাটা কত হবে সেটা বের করতে হবে। এর এবার একটা খেয়াল করে দেখো, যে থার্মোমিটার নষ্ট হোক কোনো সমস্যা নেই, নষ্ট হওয়া মানে কি, ওখানে স্কেল একটু 19 হয়েছে, মানে এখানে আসলে স্কেলটা একটু 19 হয়েছে। তাহলে স্কেলটা 19 হওয়া মানে কি, দেখো তো থার্মোমিটারের নিচে যে একটা ইয়ে থাকে না, এরকম থাকে না থার্মোমিটারটা, তো নিচে একটা অংশ থাকে না যেটা কি করে আমার হিটটা অ্যাবজর্ব করে, ওই জিনিসটাতে একটু ঝামেলা হয়েছে আর কিছু না। তো ওই জিনিসটা ঝামেলা হোক, কি সমস্যা নেই, ভিতরে পারদটা তো অক্ষত আছে, পারত্ব যতটুকু হাইট, মানে সরি পারত্ব যতটুকু তাপ গ্রহণ করবে ততটুকুই উপরে উঠবে, ওখানে গিয়ে রিডিং দিবে। সো আমি যদি এই নষ্ট থার্মোমিটারটাকে একটা মানে আলাদা থার্মোমিটারে ধরি, আলাদা স্কেলের থার্মোমিটার ধরি, তাহলে কিন্তু কাজটা হয়ে গেছে। কারণ ওখানে পারদ সেম অ্যামাউন্টে তাপই গ্রহণ করে, সেম অ্যামাউন্টে উচ্চতাতেই উঠবে। এটাকে জাস্ট আমরা একটু তুলনা করব ওই আমাদের টি মাইনাস টি আইস, টি স্টিম মাইনাস টি আইস দিয়ে। তাহলে এখন যদি আমি ধরি যে নষ্ট থার্মোমিটার, ত্রুটিপূর্ণ থার্মোমিটার, তাহলে এটাকে ধরো কি লিখবো, মনে করো টি লিখলাম আর কি। তাহলে টি মাইনাস টি আইস, এটা নিম্ন স্থিরাঙ্ক কত, 2, এটা নিম্ন স্থিরাঙ্ক কত আমার 2। এরপর টি স্টিম মাইনাস টি আইস, এটার মানে বাষ্পবিন্দু কত, সেটা হচ্ছে 98, এটা কি -2। আর সেলসিয়াস স্কেলে এটা কি হবে, আদর্শ সেলসিয়াস স্কেলে কি হবে, সি মাইনাস 0, 100 মাইনাস 0। তাহলে এবার এখানে টি এর জায়গায় বসে দাও কত, 40 -2, 98 -2 ইজ ইকুয়াল টু কি, সি বাই 100। তাহলে এখান থেকে আমার সি এর মান আসছে কত, 39.58 ডিগ্রি সেলসিয়াস। মানে আসলে ওটা আসলে তাপমাত্রা কত ছিল, 39.58 ডিগ্রি ছিল, আসলে 40 ছিল না। কথাটা বুঝতে পারছো, ম্যাথটা বুঝছো? জি ভাইয়া। আর এটা স্টার মার্ক দিয়ে রাখো, এই ধরনের ম্যাথ আসে। এই ম্যাথটা আর আগের ম্যাথটা কিন্তু সেমই,
সেমই, জাস্ট নামটা আলাদা করছে যে নসীন একটা মানে নসীন একটা থার্মোমিটার বানাইছে, আর এখানে কি আমার থার্মোমিটারটাই নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এই ধরনের ম্যাথগুলো কি আমি চিন্তা করবো যে যাই হোক আমরা এটাকে চিন্তা করব যে এটা হচ্ছে কি তোমার আমরা অন্য একটা স্কেল বানানো ট্রাই করতেছি, মানে নতুন একটা স্কেল হয়ে গেছে, ওই স্কেলের সাপেক্ষে আমি সেলসিয়াস স্কেলেরটা অথবা ফারেনহাইট স্কেলেরটা কি করব, বের করব। অলওয়েজ কি হবে আমার টি টি মাইনাস টি আইস টি টি মাইনাস টি আইস এই অনুপাতটা কি হবে, সবার জন্য কি হবে, সেম হবে। আচ্ছা, এরপরে আরেকটা দেখাই। আরেকটা দেখাই, সেটা হচ্ছে মনে করো কোনদিন কোনো জিনিসটা আমার অনেক টাকা হয়েছে, তোমাদেরকে আমি ট্যুরে নিয়ে গেছি কোনো একটা কারণে। তো দেখো কোশ্চেন 9, সেটা হচ্ছে আমরা ধরো রাজশাহী গেছি, রাজশাহীতে অনেক গরম পড়ে। ঠিক আছে, তো রাজশাহীতে আমার গ্রীষ্ম ধর আমার সামার এবং উইন্টার, এখানে আমার তাপমাত্রা পার্থক্য হচ্ছে, আমার তাপমাত্রা পার্থক্য হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাকে বলছে যে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পার্থক্য কত এবং কেলভিন স্কেলে তাপমাত্রা পার্থক্য কত, সেটা বের করো, দেখি করো তো। এটা আসলে ইজি, সূত্র শিখাই দিছি, জাস্ট বসাবা। সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পার্থক্য কত, 12, তাহলে ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলে তাপমাত্রা পার্থক্য বের করতে হবে। ফারেনহাইটে আসে 21.6। হ্যাঁ, ভেরি গুড। এটাই তো সূত্র ছিল। তাহলে এখানে ডেল সি এর মান কত, ডেল সি এর মান হচ্ছে আমার 12, এখানে হচ্ছে আমার 5, এখানে হচ্ছে আমার ডেল এফ বের করতে হবে /9। তাহলে এখান থেকে আমার ডেল এফ আসতেছে কত, 21.6 ডিগ্রি ফারেনহাইট, মানে এতটুকু কি চেঞ্জ হবে। আর এখানে আমি তো জানি যে ডেল সি ইকুয়াল টু কি আমার ডেল কে হবে, তাহলে এখানে ডেল কে এর মান কত হবে, আমার 12 কেলভিনই থাকবে। বুঝতে পারছো, বুঝা গেছে? আচ্ছা, কোশ্চেন 9 শেষ, কোশ্চেন 10, সেটা হচ্ছে হুম সেটা হচ্ছে মনে করো, মনে করো আমাদের যে পূর্ণতা আছে ওকে আমি তুলে চুলার মধ্যে বসাই দিছি। ঠিক আছে, তো এখন ওকে আমি কি করতেছি, হিট দিচ্ছি। তাহলে আমি 5 মিনিট হিট দেওয়ার কারণে 5 মিনিট হিট দেওয়ার কারণে ওর শরীরে যে টেম্পারেচার সেটা কি করছে, 12 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে 42 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। 42 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, 12 থেকে বেড়ে 42 ডিগ্রি হয়েছে কতটুকু সময়ের মধ্যে, 5 মিনিট সময়ের মধ্যে। এখন আমার কোশ্চেন হয়েছে ফারেনহাইট এবং কেলভিন স্কেলে, ফারেনহাইট এবং কেলভিন স্কেলে তাপ বৃদ্ধির, সরি তাপ বৃদ্ধির না, তোমার তাপমাত্রা বৃদ্ধির হার কত, তাপমাত্রা বৃদ্ধির হার কত, হার কত মানে কি, যতটুকু বৃদ্ধি পায় সেটাকে সময় দ্বারা ভাগ করতে হয়। ঠিক আছে, আমরা যেমন বেগ বৃদ্ধি পড়ি না, বেগ বৃদ্ধির হার মানে কি, ত্বরণ, সেভাবে বের করবা যে কতটুকু বৃদ্ধি পাইছে ডিভাইড বাই কি সময়। দেখি করো তো এটা, করো করো, আনসারটা বলো তাড়াতাড়ি। ফারেনহাইটের ক্ষেত্রে 0.18 আর কেলভিনের ক্ষেত্রে 0.1। ফারেনহাইটের ক্ষেত্রে কত, 0.18 হয় নাই, মানে তুমি আচ্ছা তুমি কোন এককে বের করছো সেটা বলো, কোন এককে বের করছো, ফারেনহাইট ফারেনহাইট আরে কোন এককে বের করছো, মানে কি ফারেনহাইট পার মিনিট নাকি ফারেনহাইট পার সেকেন্ড, কোনটাতে বের করছো সেটা জিজ্ঞেস করছি। ফারেনহাইট পার সেকেন্ড। পার সেকেন্ড, আচ্ছা দাঁড়া আমি এবার হিসাব করি, তাহলে কত আসছে যে 0.18। হ্যাঁ। হ্যাঁ তাহলে ঠিক আছে।
এই যে বাকিটা কি পারছো? এই যে পূর্ণতা ভাই, কি অবস্থা? আপনি কি চুলার মধ্যে না বসে ভাই, আছেন এখনো? সেমই আসছে, কি? সেমই আসছে। হ্যাঁ, তো বলবা না আনি ভাই? জি ভাইয়া সেম আসে। আচ্ছা, তাহলে এটা কি হয়েছে আসলে? আমরা এখানে ডেল সি বের করছিলাম, মানে আমরা করি কিভাবে, মানে ডেল সি এটা কত আমার, 42 থেকে 12 চলে গেলে কত থাকে, 30 ডিগ্রি। অর্থাৎ আমি 30 ডিগ্রি বৃদ্ধি করছি। তো ডেল সি যদি 30 হয়, তাহলে আমি এক কাজ করতে পারি, যে ডেল এফ বের করতে পারি। তো ডেল এফ ইজ ইকুয়াল টু কি হবে আমার, 9/5 ডেল সি। তাহলে এখানে কি হবে আমার, 9/5 ইন্টু 30, তাহলে কত আসতেছে আমার, 54 ডিগ্রি ফারেনহাইটের চেঞ্জ। তো আমার রেটটা কি হবে, টি দ্বারা ভাগ করব। তো আমি যেটা করতাম হইলে, আমি 54কে কি করতাম, 54কে আমি ধরো 5 দ্বারা ভাগ করে দিতাম, তাহলে কত আসতো আমার, 10.8 একক দিতাম কি, যে এত ডিগ্রি ফারেনহাইট পার মিনিট। ঠিক আছে, সো আমি পার সেকেন্ডে রাখতেছি না, আমার ইচ্ছা। আর তোমার কেলভিনেরটা কি হইতো, ডেল কে ডিভাইড বাই টি। এখন ডেল কে আর ডেল সি তো সেম হইতো, তাহলে কি হইতো, 30/5, তাহলে সেটা কি হইতো আমার, 6 কেলভিন পার মিনিট। ঠিক আছে, একক আমার যা ইচ্ছা আমি তা রাখতে পারি, এটাকে সেকেন্ডে নিতে হবে এমন কোনো কথা নেই। বুঝতে পারছো? বুঝা গেছে? আচ্ছা, এখন আসো, সেটা হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ। কঠিন পদার্থের প্রসারণ এই জিনিসটা কি, তাপ দেওয়ার পরে, ঠিক আছে, মনে করো আমার একটা কঠিন বস্তু ছিল, ঠিক আছে, তো তাপ দেওয়ার পরে কি হবে, ও প্রসারিত হয় না, ও বড় হয়ে যায় না? ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করবা কোথায়, মনে করো মাঝে মধ্যে খেয়াল করবা, সেটা হচ্ছে কি, গরমকালে আমাদের যে রুমের যে দরজাগুলো আছে এগুলো কি হয়, প্রসারিত হয়ে যায়, তো দেখবা যে নিচে লেগে যায় আসলে। অনেক সময় দরজা কাটতেও হয়, নিচে থেকে একটু কাটতেও হয়। আবার শীতকালে কি হয়, শীতকালে আবার সংকুচিত হয়ে যায়, তখন ইজিলি খোলা মানে ইজিলি খোলা যায় দরজাটা। আর গ্রীষ্মকালে কি হয়, দরজাটা প্রসারিত হয়ে যায়, দেখবা যে দরজা খুলতে গেলে কি হয়, আমার মাটিতে লেগে যাচ্ছে বা ফ্লোরে লেগে যাচ্ছে। যেমন আমার রুমের দরজাটার ক্ষেত্রে সেম কাহিনী, আমার বাসার মধ্যে আমার রুমের দরজাটা তো কি হয়, সেম কাহিনী হয়। এখন গ্রীষ্মকাল চলতেছে, এটা নিচে লেগে যায়, আর শীতকালে আসলে কি হয়, শীতকালে সেটা অটোমেটিক কি হয়, ঠিক হয়ে যায়। ঠিক আছে, সো এই জিনিসটা কি হচ্ছে, যে কঠিন পদার্থের প্রসারণ। তো এই প্রসারণটা কয়ভাবে হইতে পারে, 3 ভাবে হইতে পারে। একটা হচ্ছে আমার দৈর্ঘ্য প্রসারণ, একটা হচ্ছে কি আমার দৈর্ঘ্য প্রসারণ, সেটা কি আমার 1D ব্যাপার স্যাপার হবে, মানে 1 ডাইমেনশন ব্যাপার স্যাপার। এবার হচ্ছে আমার ক্ষেত্রফল প্রসারণ, ঠিক আছে, মনে করে এরিয়া প্রসারণ, এটা কি আমার 2D ব্যাপার স্যাপার, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ আছে, 2টা ডাইমেনশন। আরেকটা হচ্ছে আমার আয়তন প্রসারণ, আয়তন প্রসারণ, সেটা হচ্ছে কি আমার 3D ব্যাপার স্যাপার। ঠিক আছে, কারণ 3 ডাইমেনশনে কি হবে, কথাবার্তা হবে। তো এখন মনে করো তোমার দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে আমরা শিখছি দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ এই জিনিসটা কিভাবে কাজ করে, মনে করো আমার কাছে একটা রড ছিল, আমার কাছে একটা রড ছিল এই লেন্থে, এতটুকু লেন্থের কি ছিল, একটা রড ছিল। এরপর আমি ওকে তাপ দিছি, তাপ দেওয়ার ফলে কি হয়েছে, ওর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। তো দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে মনে করো এতটুকু হয়েছে। আচ্ছা, তো মনে করো যখন আমার তাপমাত্রা ছিল কি, আমার তাপমাত্রা যখন ছিল T1, তখনও লেন্থ ছিল এতটুকু। আর তাপমাত্রা যখন হয়েছে আমার T2, তখনও লেন্থ হয়েছে কি, এতটুকু। তো আমি যদি লিখি যে ওর আদিতে আদিতে ওর লেন্থ ছিল কত, L1, এবং শেষে যখন প্রসারিত হয়ে গেছে তখন শেষে ও লেন্থ হয়েছে কত, L2। তো আমি জানি সেটা হচ্ছে যে আমার এখানে দুইটা কথা, সেটা হচ্ছে তোমার তোমাদের বইয়ে তিনি লিখছিল, ধরো তোমাদের বইয়ে, আচ্ছা যাই হোক, এটা তো তোমরা কমন সেন্স দিয়ে বুঝতেছো যে আমার যে দৈর্ঘ্য প্রসারণ হবে, যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে যে আমার যতটুকু তাপমাত্রা চেঞ্জ হবে তার উপর ডিপেন্ড করবে। আমি যত বেশি তাপমাত্রা চেঞ্জ করব, তত বেশি দৈর্ঘ্য প্রসারিত হবে, তাই না? তাহলে এখান থেকে আমি লিখতে পারতেছি তোমার আচ্ছা দাঁড়াও তো, তোমরা একটু তোমাদের বইটা খুলো তো। তোমাদের বইয়ে
এমন কোনো কথা লেখা ছিল যে ডেল এল সমানুপাতিক আমার L1, এমন কোনো কথা হয়তো বা লেখা থাকার কথা। আচ্ছা দাঁড়াও, আমি নিজে একটু চেক করতেছি। আরে আচ্ছা, উম, আমাদের বইটা একটু চেক করে দাঁড়াও, একটা মিনিট। তোমরা কি কেউ 2012 সালের বইটা খেয়াল করছো? আর 2012 সালের দিকে যে বইগুলো ছিল ওগুলা পড়ছো কখনো? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এনিথিং? হ্যাঁ, ওই পোলা ভাই, না ভাইয়া। কখনো পড়া দেখো। ওই বইগুলো পড়লে এই বই পড়ার রুচিও আসবে না, এত সুন্দর করে লেখা ছিল। আমি ওই বইগুলো নিছিলাম পড়ার জন্য যখন আমি 9-10-এ ছিলাম। আচ্ছা, আমরা এতক্ষণ অভ্যন্তরীণ শক্তি নিয়ে পড়ছি, গাঠনিক ধর্ম, থার্মোমিটার, ফ্যাং চ্যাং, কতগুলো নিয়ে পড়লাম। উম, এখানে ডিরেক্ট সূত্র দিছে। আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। দেখো, এটা হচ্ছে আমার এখানে দুইটা কাহিনী। একটা হচ্ছে আমার যে যতটুকু দৈর্ঘ্য প্রসারিত হবে, যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হবে, সেটা আমার যতটুকু টেম্পারেচার চেঞ্জ করছে সেটার উপরও ডিপেন্ড করে। দেন আমার এই দৈর্ঘ্য বৃদ্ধি আমার আদি দৈর্ঘ্য কতটুকু ছিল সেটার উপরও ডিপেন্ড করে। কেন আমি বলতেছি, খেয়াল করে দেখো। খেয়াল করে দেখো, যখন আমার ধরো পাশাপাশি দুইটা ছিল, দুইটা অণু ছিল, তাহলে ওর ফুল আকর্ষণ ফোর্স ওকে আকর্ষণ করতে চলে যাবে, ওর পুরা ফোর্স ওকে আকর্ষণ করতে চলে যাবে, তাই তো? আচ্ছা, এবার খেয়াল করো, আমার তিনটা অণু হয়েছে, তিনটা অণু হয়েছে। তাহলে এইবার ও ওকে আকর্ষণ করবে, ঠিক আছে। মাঝখানের অণুটার জন্য খেয়াল করো, মাঝখানের অণুটা ওর কিছু আকর্ষণ ফোর্স বাম দিকেরটাকে আকর্ষণ করতে চলে যাবে, কিছু আকর্ষণ ফোর্স ডান দিকেরটাকে আকর্ষণ করতে চলে যাবে, ঠিক আছে। সো এখানে ও যতটুকু এফিসিয়েন্সি দিয়ে কাজ করতে পারতো ততটুকু এফিসিয়েন্সি দিয়ে কি করতে পারবে না, কাজ করতে পারবে না। তো আমি যখন এখানে চাপ দিব, যখন ওরা বেশি কাঁপাকাঁপি করা শুরু করবে, তো ও যতটুকু দূরে যেতে পারবে এই প্রান্তেরটা কিন্তু আরো বেশি দূরে যেতে পারবে। তো আমার ল্যান্ড যত বড় হবে, এটা মানে কি আমার অণু অনেক, মানে অণু অনেকগুলা, মানে তাদের মাঝখানে আকর্ষণ বলটা কি হবে, মানে একদম প্রান্তের দিকে কি হবে, আকর্ষণ বলটা একটু কম থাকবে। মানে কথাটা বুঝার ট্রাই করো, মানে এত বুঝবা না আসলে এই জিনিসগুলা। জাস্ট এই জিনিসটা একটু মনে রেখো, এটা কি আমার L1 এর সমানুপাতিক হবে। হ্যাঁ, এটার বড় হইলে যখন তুমি আরো অনেক কিছু পড়বে, একটা গ্রাফ পড়বে এরকম স্থিতি শক্তি, ওগুলা পড়লে আরো ভালো মতো বুঝতে পারতে। আচ্ছা যাই হোক, তো এই এতটুকু দুটা মনে রাখবা, আমাকে বিশ্বাস করে মনে রাখো, ঠিক আছে। তাহলে এখন কি হবে, আমি যদি এখন সমানুপাতিক চিহ্নটাকে একসাথে লিখতে চাই, তাহলে কি হবে, আমার ডেল এল সমানুপাতিক কি হবে, আমার L1 ইন্টু ডেল টি হবে। এখন সমানুপাতিক চিহ্ন উঠাতে হলে কি করতে হয়, একটা সমানুপাতিক ধ্রুবক লাগে। তাহলে ডেল এল ইজ ইকুয়াল টু হচ্ছে আমার আলফা ইন্টু L1 ইন্টু ডেল টি, ঠিক আছে। এই আলফাটা কি, এই আলফাটা হচ্ছে আমার দৈর্ঘ্য প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগ, ঠিক আছে। এটা কিসের উপর নির্ভর করে, এটা বস্তুর উপাদানের উপর নির্ভর করে, বস্তুর উপাদানের উপর নির্ভর করে, ঠিক আছে। তো বস্তুর উপাদানের উপর নির্ভর করে, তো এটাই হচ্ছে কি আমার সূত্র, যে ডেল এল সেটা হচ্ছে কি আমার আলফা ইন্টু L1 ইন্টু ডেল টি। আচ্ছা, এখন আলফার এককটা যদি আমি বের করতে যাই, তাহলে আলফাটা কি আসলে দেখো তো, ডেল টি, সরি ডেল এল ডিভাইড বাই L1 ইন্টু ডেল টি। এবার খেয়াল করে দেখো, এককগুলা খেয়াল করো, দৈর্ঘ্যের একক মানে দৈর্ঘ্য পরিবর্তন, সেটা একক কি আমার মিটার, L1 সেটা একক কি আমার মিটার, আর এখানে
ডেল টি আমরা কিন্তু এই ধরনের ম্যাথগুলো সবসময় কেলভিনে করবো, ঠিক আছে? সো এটা একক কেলভিন। তাহলে আলফার যে এককটা, দিন শেষে আলফার একক কি আসতেছে আমার? কেলভিন ইনভার্স আসতেছে, ঠিক আছে? দিন শেষে আলফার যে এককটা সেটা কি আসতেছে আমার? কেলভিন ইনভার্স আসতেছে। আচ্ছা, তাহলে তোমার এখানে সূত্রগুলোকে যদি আমি একটু ঠিক মতো লিখি এখন, তাহলে আমার এখানে আসতেছে কি আমার ডেল এল ইজ ইকুয়াল টু কি আমার এল ওয়ান আলফা ডেল টি। ডেল এল মানে কি আমার এল টু মাইনাস এল ওয়ান ইজ ইকুয়াল টু কি এল ওয়ান আলফা ডেল টি। তাহলে এল টু মানে নতুন যে দৈর্ঘ্যটা হবে প্রসারণের পর সেটা কি হবে আমার এল ওয়ান প্লাস এল ওয়ান আলফা ডেল টি। তাহলে এই এল ওয়ানটা যদি আমি কমন নিই তাহলে কি হবে ওয়ান প্লাস আলফা ডেল টি। তোমাদের বয়স সম্ভবত ডেল টিটাকে ডেল থিটা দ্বারা লিখছিল, আমার একটু আগে যখন দেখছি তখন খেয়াল হয়েছিল সম্ভবত। যাই হোক, আমরা একটা দিয়ে লিখলেই হয়েছে। তাহলে আমরা সূত্রটা কি পাইলাম যে এল টু কি পাইলাম? এল টু পাইলাম এল ওয়ান ইন্টু ওয়ান প্লাস আলফা ইন্টু কি ডেল টি। এটা আমার সবগুলো ক্ষেত্রে সত্য, মানে এটাকে আমরা দৈর্ঘ্য প্রসারণের জন্য পাইছি। আমি যদি তোমার এরিয়া প্রসারণের জন্য পাইতাম ভি টু, সরি ভি টু না এ টু, নতুন এরিয়া কত হইতো তাহলে সেটা সেম হইতো যে এ ওয়ান ওয়ান প্লাস বিটা ডেল টি। তখন এই বিটা হইতো আমার কি মানে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। এটা যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সহগ, ওইটা হয়তো কি আমার ক্ষেত্রফল প্রসারণ সহগ। আর যখন আমি ভলিউমের জন্য চিন্তা করতাম তখন ভি টু হয়তো কি আমার ভি ওয়ান ওয়ান প্লাস গামা ডেল টি। তখন আমার গামাটা কি হইতো সেটা হচ্ছে আমার আয়তন প্রসারণ গুণাঙ্ক। আমি এগুলোকে বক্স করে দিচ্ছি, সূত্রগুলো মনে রাখবা। সো এটা আমার কি হইতো, বিটাটা কি হইতো আমার আমার ছিল ক্ষেত্রফল ক্ষেত্রফল প্রসারণ সহগ। আর আমার গামাটা কি হইতো আয়তন প্রসারণ সহগ, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করে দেখো তো, আমাকে যদি পরীক্ষার মধ্যে কখনো সংজ্ঞা চায় যে বলে যে আলফা সংজ্ঞাটা কি, তাহলে একটু খেয়াল করে দেখো আমরা আলফা পাইছিলাম কি? আলফা পাইছিলাম আমরা ডেল এল ডিভাইডেড বাই এল ওয়ান ইন্টু ডেল টি। আচ্ছা, এখন ধরো আমি এল ওয়ানকে মান বসালাম 1 মিটার, এল ওয়ানের মান বসালাম 1 মিটার এবং ডেল টি এটা মান বসালাম কি আমার 1 কেলভিন। তখন আমি কি পাচ্ছি যে আলফা ইজ ইকুয়াল টু কি পাইতেছি ডেল এল পাইতেছি। তা আমি এটা বলতে পারি যে এই জিনিসটা কি মিন করতেছে যে একক দৈর্ঘ্যের 1 মিটার না, 1 মিটার মানে কি আসলে একক দৈর্ঘ্যের, যে একক দৈর্ঘ্যের কোনো বস্তুকে মানে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে বস্তুটার দৈর্ঘ্য যে পরিমাণ প্রসারিত হয় তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ, ঠিক আছে? যদি আমি প্রত্যেকটা মান 1 পুট করি তাহলে কি পাইতেছি মানে যেটা পাবো সেটাই তো আমার আলফা ছিল, মানে সেই দৈর্ঘ্য প্রসারণটা কি হয়ে যাবে আমার আলফা সমান হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারতেছিলাম যে একক দৈর্ঘ্যের কোনো বস্তুর একক দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন 1 কেলভিন বৃদ্ধি করলে 1 কেলভিন বৃদ্ধি করলে বস্তুর দৈর্ঘ্য যত বৃদ্ধি পায় তাকেই দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে, ঠিক আছে? বুঝতে পারছো? ক্ষেত্রফলের ক্ষেত্রেও সেম, যে আমি যদি একক ক্ষেত্রফলে কোনো বস্তুকে 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাবে সেটাকে কি বলা হইতো আমার ক্ষেত্রফল প্রসারণ সহগ বলা হইতো, ঠিক আছে? বুঝতে পারছো কথাগুলা? হ্যাঁ, বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন একটা কথা হইলো এখানে একটা সম্পর্ক আছে, মানে ধরো একটা বস্তু দৈর্ঘ্য প্রসারিত হতে পারে, একটা বস্তুর আয়তন, একটা বস্তু ক্ষেত্রফল প্রসারিত হতে পারে। তো এখানে কি আছে আমার আলফা বিটা এবং গামা আছে না, ওদের মাঝখানে কি আছে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে এটা মুখস্থ রাখো ডাইরেক্ট, এটা আসলে প্রমাণ করার কিছু নেই, মানে প্রমাণ আছে জাস্ট জানা দরকার নেই আর কি। সেটা হচ্ছে আমার 6 আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 3 বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 2 গামা। এটা মনে রাখবা।
ঠিক আছে, এটা একটু কষ্ট করে কি করবা, মনে রাখবা। আর কিছু দেখানোর আছে এখানে? না, আপাতত আর কিছু দেখানোর নেই। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ম্যাথ করবো, ম্যাথ করার পর দেখা যাবে কি কি আগাইতে পারি। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এতটুকু পর্যন্ত থাকুক। কারো কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে করতে পারো।